এক একটা জীবন একটা প্রজেক্টের মতো হয়ে গেছে। মানে ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ ইন দিস প্ল্যানেট, ইউ হ্যাভ টু কনসিভ ইউর সেলফ অ্যাজ আ প্রজেক্ট। ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া এ কিন্তু সব অর্থেই পৃথিবীর যাবতীয় শিল্পের আদতে ক্ষতিই করেছে। মানে ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, রিলস বলুন, ইটস আলটিমেটলি আ স্ক্রোল সিভিলাইজেশন। যেরকম শরীরের একটা ব্যায়াম হয়, আপনি যদি সেই ব্যায়ামটা করেন, নিয়ম করে করেন, তাহলে আপনার শরীর একটা পার্টিকুলার গঠন বা শেপ কিন্তু নেবে। মনেরও কিন্তু একটা ব্যায়াম হয়, সেটা আপনাকে অভ্যেস করতেই হবে যদি আপনি অভিনেতা হতে চান। আমি ব্যক্তিগতভাবে কোনোদিন প্রতিভায় বিশ্বাস করিনি। আপনি যদি গান করতে চান, আপনাকে একটা সাতে গলা লাগাতে হবে। অভিনয়ের কোনো সা নেই। ফলত অনেক লোকের মনে হয়েছে যে অভিনয় করা যায়। আই এম নট এ স্টোরি টেলার, আই হ্যাভ নো স্টোরি টু টেল। আমি একদম অ্যাক্সিডেন্টাল ডিরেক্টর। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আজকে তো আমি খুবই বেশি ওয়েলকাম করছি আপনাদের। তার কারণ হলো আপনারা আমাদের অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন সময় বিভিন্নভাবে এনার কথা লিখেছেন। অনির্বাণ ভট্টাচার্য কবে আসবে, অনির্বাণ ভট্টাচার্যকে প্লিজ নিয়ে আসুন, অনির্বাণ ভট্টাচার্য কেন আসছে না। তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। চলে এসছে অনির্বাণ ভট্টাচার্য সোল কানেকশন পডকাস্টে। সো আজকের এপিসোডে অনির্বাণকে নিয়ে যেরকম এক্সপেকটেশন আপনাদের আছে, যার কাছ থেকে বিভিন্ন রকমের কথা আমরা শুনতে পাই, বলা যায় বিভিন্ন রকম জীবন দর্শনকে একটু অন্যভাবে দেখতে পাই, অভিনয় নিয়ে, ক্রাফট নিয়ে, জীবন দর্শন নিয়ে একটা অনেকক্ষণের আড্ডা হয়েছে। সো আর আমি কথা বলে সময় নষ্ট করব না, লেটস গো টু দ্য এপিসোড। আমার ধারণা আপনাদের এই এপিসোডটা দুর্দান্ত লাগবে। সো সিট ব্যাক, কানে হেডফোনটা দিন অ্যান্ড রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে ফাইনালি আছেন অনির্বাণ ভট্টাচার্য, যার জন্য আপনারা প্রচুর কমেন্ট করেছেন। আমার সত্যি মনে হচ্ছিল অনির্বাণ না আসলে বোধহয় এই পডকাস্টটাই আর করতে পারবো না আমি, এরকম একটা অবস্থা। প্রথম কথা, থ্যাংক ইউ অনির্বাণ, থ্যাংক ইউ ফর কামিং টু সোল কানেকশন পডকাস্ট। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। এই সোল কানেকশন পডকাস্টের সমস্ত দর্শককে, আমি নিজেও একজন দর্শক, সোল কানেকশন পডকাস্টের সমস্ত দর্শককে নমস্কার জানাই, নতুন বছরের শুভেচ্ছা জানাই, এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্যে। কারণ সত্যিই আমি শুনি এবং আমার খুব ভালো লাগে, মানে যেটা এটার নাম সোল কানেকশন, সেটা সত্যিই হয়ে ওঠে। চেষ্টা করি আমরাও একটা সোল কানেক্ট করার এই সেশনটায়। অনির্বাণ, প্রথমত তোমার একটা বিশ্বাস নিয়েই কথা শুরু করি। আমার একটা বিশ্বাস আছে, আমি যে কোনো লোকের সঙ্গে কথা বলতে গেলে আমি একটা বিশ্বাস করি যে আমাদের ছোটবেলা, আমরা যা হয়ে উঠি তার পেছনে একটা বড় অবদান প্লে করে। তোমার জীবন সম্পর্কে যতটুকু আমি জেনেছি, যতটুকু বুঝতে পেরেছি, তাতে আমার এই প্রশ্নটা তোমায় জিজ্ঞেস করতে ইচ্ছা করলো যে তোমার এই বিষয়ে বিশ্বাসটা ঠিক কী? কোন বিষয়? মানে ছোটবেলা কি আমাদের সত্যি তৈরি করে, বা যদি তৈরি করে থাকে, ছোটবেলা যদি আমাদের তৈরি করে, তাহলে এই যে আর্টিস্ট হয়ে আজকে এই অনির্বাণ ভট্টাচার্য এইখানে বসে আছো, বা এই একটা প্যাডেস্টালে আছো তুমি, সে প্যাডেস্টালটার জন্য কি ছোটবেলাটা খুব বেশি খুব বেশি এফেক্ট করেছে তোমাকে? হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জাংশন আছে। মানে আমি ছোটোবেলায় যেখানে ছিলাম, যাদের সঙ্গে ছিলাম, আমার পরিবার, সেটা কলকাতা নয়। তো তখন একটা খুব ন্যাচারাল আপব্রিঙ্গিং আমার ছিল, যেটা সকলেরই থাকে। বিভিন্ন মফস্বলে হয়তো বিভিন্ন রকম থাকে, কিন্তু সেটা মৌলিকভাবে কলকাতা শহরের থেকে কিঞ্চিত আলাদা হয়। বিরাট যে একটা বাঙালি পরিবারের ক্ষেত্রে আলাদা হয় তা নয়, কিন্তু জিওগ্রাফিক্যালি তার একটা আলাদা হয় আর কি। কলকাতা শহর বাদবাকি মফস্বলের তুলনায় মানে এভাবে এত আলাদা, যেহেতু মেট্রোপলিটন, সেটার একটা ডিফারেন্স থাকে। কিন্তু আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কলকাতায় চলে আসি। তারপরে আমি যে বেড়ে ওঠাটা আমার মধ্যে হয়েছে, মানে এই শহরের মানুষ আমাকে যারা অভিনয় শিক্ষা দিয়েছেন, বা আমি যেখানে পড়াশুনো করেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ড্রামা ডিপার্টমেন্টে, সেখানের প্রফেসররা, এবার আমার নতুন বন্ধুরা, থিয়েটার গ্রুপ, সেই যে বেড়ে ওঠাটা, তার সঙ্গে আমার যে মেদিনীপুরের আমার যে কৈশোর যাপন আর কি,
সেটা অনেকটাই আলাদা। মানে আমার প্রায় একটা মানে নতুন জীবন, নতুন পাঠ, নতুন এগিয়ে চলার মতো করে। আমি প্যান্ডেমিকের সময় থেকে খেয়াল করে দেখেছি, এখন খুবই খেয়াল করি এবং প্রায় প্রতিদিনই আমি সেটা বুঝতে পারি যে একটা হয় না 34-35 বছর পর আসলে এটার উপর ডিপেন্ড করে যে পৃথিবীটাও কিভাবে বদলে বদলে যাচ্ছে, ভারতবর্ষ যেভাবে বদলে বদলে যাচ্ছে, ওইটা আমার আবার ফিরে আসছে, যে আমার কৈশোর যাপনটা এখন অনেক বেশি করে। আমি যখন থিয়েটার শিখেছি, আমি যখন প্রথম প্রথম সিনেমা করছি, তখন ইটস মানে হোল নিউ ওয়ার্ল্ড টু মি। এখন আমার কাছে সামহাউ আমার শৈশবটা, আমার কৈশোরটা, সেই সব ছবিগুলো, সেই সব স্মৃতিগুলো, আমি জানি না কেন, প্রবাবলি ওই ওই যে ইনোসেন্সটা, ওই যে অপাববিদ্ধ এবং যে এক ধরনের একটা কি বলবো, এক ধরনের একটা ক্লিননেস, হ্যাঁ, স্ট্রেস ছাড়া যে একদম ফ্রেশভাবে জীবনকে এক্সপ্লোর করার যে ব্যাপারটা, বা আমার বাবা মার দেওয়া শিক্ষা, আমার স্কুলের মাস্টারমশাইদের দেওয়া শিক্ষা, আমার বারবার মনে হচ্ছে যে প্রতিদিন সকাল থেকে আমি ওইটাতে ফিরে ফিরে ইদার যেতে চাইছি বা যাচ্ছি। আমি তো সত্যিই ওটাতে আর ফিরতে পারবো না, কিন্তু আমি সবসময় চেষ্টা করছি যে অভিনেতা হিসেবে বা একজন ক্রিয়েটার হিসেবে বা কিছু হিসেবে, আমি যদি কোনো একটা গান লিখি বা আমি যদি কোনো একটা লেখা লিখি, আমি চেষ্টা করছি ওই ইনোসেন্সটা রিভিজিট করার। কারণ আমার মনে হচ্ছে যে আজকের দিনে সত্যিই যদি কিছু ট্রুথ হয়ে থাকে, মানে পিওর বলবো না, ট্রুথফুল যদি হয়ে থাকে, তাহলে আমাকে ওই জায়গাটাতে ফিরতে হবে। কারণ আমি খুব কন্টেম্পোরারি সোসাইটির মধ্যে খুব ট্রুথ অনেক আছে, কিন্তু সেই ট্রুথ আমাকে টানছে না। মানে আই এম নট হ্যাপি উইথ মাই টাইম, এইটাই হচ্ছে মূল কথা। সো আমি এমন একটা সময় রিভিজিট করতে চাইছি বা চেষ্টা করছি, হবে না, কখনোই সম্ভব না, আমাকে এই সময়টার সঙ্গে লেগেই যেতে হবে, কিন্তু নিজের এক ধরনের একটা মানে একটা ক্লিনিংয়ের জন্যে বা নিজের এক ধরনের একটা এর জন্যে হয়তো, মানে আপনি প্রশ্নটা করলেন বলেই হয়তো, কারণ আমি এখন এইটার মধ্যেই আছি, রিভিজিটিং মাই মানে আমার ওল্ড ডেজ আর কি। আর এমনি তো আমাদের মধ্যে এটা আছেই, নস্টালজিক সেই হ্যান ত্যান। আমি এই প্রশ্নটা কেন করি, তার কারণ আমারও খুব গত 7-8 বছর হবে, আমারও বারবার আমার একটা পয়েন্টে মনে হতো যে আমি তৈরি হয়েছি আমার যৌবনটায়, যেই সময় আমার মধ্যে সিনেমা ঢুকলো, যে সময় আমার মধ্যে আরও বেশি ওয়ার্ল্ড এক্সপোজার বাড়লো। মফস্বলে তোমারও বড় হওয়া, আমারও বড় হওয়া মফস্বলে, এক্সপোজার কম হয়তো, কলকাতায় এসে এক্সপোজার বেড়ে গেল, অনেক মানুষকে, অনেক শিল্পীর নামই জানতাম না, অনেক আর্টিস্টের, অনেক ফিল্ম মেকারদের নামই জানতাম না, তাদের সম্পর্কে জানলাম, ওই ওয়ার্ল্ডটায় ঢুকলাম। এখন এসে ঠিক তুমি যেটা বললে, আসলে আমার মনে হয় একটা জার্নি তো হয় একটা আর্টিস্টের, যে কোনো আর্টিস্টের, তো সেই জার্নিটা তো বোধ হয় আলটিমেট জার্নিটা ইজ টু ফাইন্ড দ্যাট ট্রুথ, এবং সেটা তোমার ওই ইনোসেন্সটায় তোমার বারবার বোধ হয় ফিরিয়ে নিতে চায়। হ্যাঁ, না আমি যেরকম বললাম যে ট্রুথ এই সময়টাতেও আছে, যেটাকে আমরা মানে সবসময় একজন আর্টিস্টের কাজ হয় যে সে কতটা কন্টেম্পোরারি হয়ে উঠছে, কতটা সমকালীন সমসাময়িক হয়ে উঠছে। সো ট্রুথ এই, আর আমাদের তো ইনগ্রিডিয়েন্ট সোসাইটি থেকেই আসে, সমাজ থেকেই আসে। এই সোসাইটিতেও ট্রুথ আছে, এই সোসাইটিতেও মানে কন্টেম্পোরারি ট্রুথ যেগুলোকে বলে সেগুলো আছে, সামহাউ সেগুলো আমাকে করে টানছে, বা আমার মনে হচ্ছে যে মানে ইটস এ ভেরি মানে কি বলে ওটাকে, ফ্র্যাজাইল ট্রুথ, এবং খুবই একটা কম সময়ের জন্য থাকা ট্রুথ, এবং এত র্যাপিডলি সেটা চেঞ্জ হচ্ছে, এবং সেই ট্রুথটা এতটাই ওয়ান ডাইমেনশনাল এবং এক ধরনের একটা রিজিড, এক ধরনের একটা মানে কি বলবো, একটা বাইনারি, এবং এতটাই একটা মানে অদ্ভুত একটা গোঁড়া ট্রুথ হয়ে দাঁড়িয়েছে, এক ধরনের একটা স্ট্যাগনেন্ট রিজিড। হ্যাঁ, তাতে নানান রকম রেজফুলনেস, প্রোপাগ্যান্ডা, এই সমস্ত লেগে আছে। সো আই এম নট ভেরি কমফোর্টেবল উইথ মাই ওন টাইমস ট্রুথ আর কি। আমার নিজের সময়ের সত্য নিয়ে আমি খুব একটা কমফোর্টেবল নই। সো তবু মানে কোনো সন্দেহ নেই যে আজকের সময়টাও আমাকে পেনিট্রেট করছে। মানে আমি যদি সময়ের সাথে আমার ধরনের একটা বিচ্যুতিকরণ ঘটে যায়, আমি যদি ডিসকানেক্টেড হয়ে পড়ি, তাহলে হবে না। কিন্তু এটাও ঠিক যে আমার কাছে একটা অন্য সময়ের সত্য আছে। আচ্ছা, আমার বাবার মতো করে হয়তো নেই, আমার কাকা জ্যাঠা বা আমার মামা বা আমার মায়ের মতো করে হয়তো নেই, কিন্তু যেহেতু আমার 80 দশকের শেষের দিকে জন্ম,
যেহেতু আমি 90s ধরে বড় হয়েছি, ফলত আমার কাছে দুটো অন্য পৃথিবীর স্মৃতি আছে, যে পৃথিবীটাতে আমি আছি আর যে পৃথিবীটাতে আমি বড় হয়ে উঠেছি। সেটা একেবারেই অন্য পৃথিবী ছিল এবং সিগনিফিকেন্টলি আলাদা। কলকাতায় আসার পর একটা তো আলাদা যেই সিগনিফিকেন্ট চেঞ্জের কথাটা তুমি বললে, তুমি যখন এলে, আসার পর প্রাথমিকভাবে একটা বড় জীবন দর্শনের পরিবর্তন হয়তো, পৃথিবীটাকে দেখা, সমাজটাকে দেখা। এবং আমার মনে হয় যখনই তুমি একটা অন্য ধরনের পড়াশোনার মধ্যে ঢোকো, তখন তোমার চোখটা অন্যান্য দিকে খুলতে থাকে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমার মনে হয় সবার ক্ষেত্রেই হয়। এই পরিবর্তনটা ইন্টারনালি কি করে হওয়া শুরু হলো তোমার কলকাতা আসার পর? এই যে টোটাল থিয়েটার এবং সিনেমার জার্নি এবং আজকের মুহূর্তে, এই একটা তো বড় ইন্টারনাল চেঞ্জ হতে হতে গেছে এবং হতে হতে যাবেই, সেটাই স্বাভাবিক। এটা কিরকম ছিল? আমার ধারণা বই, মানে আমি যে বিষয়টা নিয়ে পড়তে এসেছিলাম, আমি যদি দুটো উদাহরণ দিই, তাহলে আমি যখন নাটক নিয়ে পড়তে এলাম, তখন আমাদের যখন হিস্ট্রি পড়ানো হতো, যে যে গ্রিস দেশে এই থিয়েটারের শুরু হয়, এবং সেখানে এই ধরনের মঞ্চ, এই ধরনের তার অডিয়েন্স, সেখানে এই জিনিস হয়। এবং আমাদের সিলেবাসে যেহেতু সোফোক্লেসের নাটক, হ্যাঁ, অ্যারিস্টোফেনিসের নাটক, এই সমস্ত ছিল, তো সেখান থেকে গ্রিক থিয়েটার কেমন ছিল, এবং সেখান থেকে আমি, মানে মেদিনীপুর থেকে এসেছি, আমাদের যে সামাজিক মূল্যবোধ, ন্যায় অন্যায়, কোনটা ভালোর নিদর্শন কোনটা খারাপের নিদর্শন, সেখান থেকে আমার ফার্স্ট ইয়ারেই আমি একটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে যে ডায়োনিসাস বলে একজন দেবতা আছেন গ্রিসে, তাকে কেন্দ্র করে এই নাট্য উৎসবটা হয়। রাজা সেটা, যে স্টেটসম্যান, সেটা প্রডিউস করেন, এবং এটা একটা কম্পিটিশন হয় আর কি। তো ডায়োনিসাস কিসের দেবতা? ডায়োনিসাস হচ্ছে কৃষি এবং মদের দেবতা। হ্যাঁ, তো তখন মানুষ, মানে চাষের সঙ্গে যুক্ত মানুষ, তারা মদ্যপান করেন, এক ধরনের একটা উন্মাদনা তৈরি হয়, এবং সেখান থেকে জিনিসটা একটা নাট্য উৎসবে কালমিনেট করে। আমি আবারও বলছি যে আমি যে পরিবেশ থেকে এসেছি, যে ধরনের সামাজিক শিক্ষা থেকে এসেছি, সেখানে একটা অন্য দেশের একটা এরকম গল্প, এবং আমি যে জিনিসটা করতে এসেছি এখানে, আই এম নট টকিং অ্যাবাউট বাংলা থিয়েটারের হিস্ট্রি বাইরে, কিন্তু যে করে এরকম একটা জিনিস আছে, সেইটা জেনে, এটা যদি একটা হয়ে থাকে, যেটা আমার নাটকের পড়াশুনোর থিওরি থেকে উঠে আসছে। সেকেন্ড, আমার একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমি আমার জীবনে, মেদিনীপুরের ফেলুদা ব্যোমকেশ আমি পড়িনি আমার কৈশোরে। ফেলুদার একটু টুকটাক, আমার বাড়িতে কোনো রচনা সমগ্র ছিল না। আমি যখন ক্লাস 11-এ পড়ি, তখন আমার মা মেদিনীপুর বইমেলা থেকে একটি শরৎ রচনা সমগ্র কিনে এনেছিলেন। সেখান থেকে কিছু কিছু পড়া, পাঠ্যপুস্তকে যে গল্পগুলো ছিল সেগুলো পড়া, সেখানে ব্যোমকেশের লোহার বিস্কুট পড়া, শরদিন্দুবাবু। এছাড়া কলকাতায় এসে আমি প্রথম যে উপন্যাসটা পড়ি, সেটার নাম ছিল পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়। ওইটা খুব বদলে দিয়েছিল আমার। এখনও মনে হয় যে পুতুল নাচের ইতিকথা পরপর 3 বার পড়েছিলাম। তারপরে আমাকে তৎকালীন যারা আমাকে গাইড করেছিলেন, তাহলে তুমি শহরবাসের ইতিকথা পড়ো, ইতিকথার পরের কথা পড়ো। তো আমি শুরু করেছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় দিয়ে। সো আমি জানি না, আমি বলছি না যে মানিক বন্দ্যোপাধ্যায় দিয়ে শুরু করে আমি গোটাটা প্রথমেই খুব বুঝতে পেরেছিলাম, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় দিয়ে শুরু করার কারণে আমার পড়াশোনাটা একটা অন্যরকম হয়েছিল আর কি। তারপরে আমি ধীরে ধীরে সবই, বিভূতিভূষণ, তারাশঙ্কর, সমরেশ বসু, নানান, তারপরে সব স্বপ্নময় চক্রবর্তী, নবারুণ ভট্টাচার্য, যা আমার পড়াশুনোটা একটু দিশাহীনভাবেই হয়েছে। যা হাতের কাছে পাচ্ছি কিনে নিচ্ছি, পড়ছি। হ্যাঁ, হঠাৎ করে ন্যাশনাল বুক এজেন্সিতে গিয়ে 4টে রুশ বিপ্লবের কাহিনী, এইসব, প্যাপিরাসে গিয়ে 2টো বই, প্যাপিরাস থেকে আমাদের একটা সিলেবাসের বই কিনতে হতো, হুইচ ইজ পোয়েটিক্স, শিশির কুমার দাসের অনুবাদ, অ্যারিস্টটলের পোয়েটিক্স। এবার প্যাপিরাসে গেলাম ওই বইটা কিনতে, ওটা একটা চটি বই। হ্যাঁ, দেখতে গিয়ে আবার অন্য কোনো একটা বই চোখে পড়লো, শঙ্খবাবুর একটা বই চোখে পড়লো। আর আমাদেরকে যিনি গাইড করতেন, বা অনেকে তাদের মধ্যে, খুব কবিতা পড়ার জন্যে, অভিনেতা হিসেবে কবিতা পড়ার জন্য খুব করতেন, আচ্ছা, উত্তেজিত করতেন যে কবিতা পড়ো, এবং অভিনেতা হিসেবে কবিতা পড়ো, কবিতা বলা, কবিতা পাঠ করো আর কি। শুধু ছড়া কবিতা নয়, ছন্দের কবিতা নয়, জীবনানন্দের কবিতা, হ্যাঁ, এগুলো
ওই কবিতার মধ্যেকার ইমোশনগুলো খুঁজে বের করার জন্য বোধহয়। এক্স্যাক্টলি, তার মধ্যে যেটা, হ্যাঁ, মানে 8 বছর আগের একদিন বা অবসরের গান, ঠিক। এগুলো পাঠ করতে থাকো, বারবার পড়তে থাকো। শঙ্খবাবুর কবিতা পড়তে থাকো, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়তে থাকো, মানে মনে মনে পড়া নয়, মুখে পড়া। পাঠ করা। আরও একটা খুব ইন্টারেস্টিং এক্সারসাইজ আমাদেরকে দিয়ে, আমরা তখন যে ডিরেক্টরের সঙ্গে এবং শিক্ষকের সঙ্গে কাজ করেছি, তিনি একটা করাতেন, সেটা একটা অদ্ভুত প্র্যাকটিস। মানে আমি এখন বুঝতে পারি যে রাইটার হিসেবে সেইটা খুব একরকমের একটা সাহায্য করে। সেটা হচ্ছে মানে কারো একজনের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প বা তারাশঙ্করের গল্প, আমাদের একটা এক্সারসাইজ দিতেন যে গল্পটা যেখানে শেষ হয়েছে তারপরে এক্সটেন্সা লেখো ওই ভাষাটার সাথে সাজুজ্য। কাইন্ড অফ রাইটিং প্র্যাকটিস। একটা প্যারাগ্রাফ লেখো, গল্পটাকে আরেকটা প্যারাগ্রাফ এগো যেখানে শেষ হয়েছে, কিন্তু ওই ভাষাটা যেন মনে হয় যে এক্সটেনশন। কারেক্ট। প্রথম দিকে ভুল ভ্রান্তি বা কী হতো, তো এই খুব ইন্টারেস্টিং মানে হয়েছিল আর কি। তো আমি এইভাবেই বড় হয়ে উঠেছি। ওই কারণে আমি বললাম যে ইট ওয়াজ এ হোল নিউ ওয়ার্ল্ড ফর মি। মানে আমি এগুলো কোনোদিন মেদিনীপুরে থাকাকালীন কোনোদিন এসব আমি করিনি। আমি মূলত খেলাধুলো করেছি, আর সেগুলোও খুব সাধারণভাবে করেছি। মানে বলও করতাম, ব্যাটও করতাম, কোনোটাই যে বিরাট ভালো পারতাম তা নয়। ফুটবলে রাইট আউটেও খেলতাম, ফরওয়ার্ডেও খেলতাম, ডিফেন্সেও খেলতাম, যে কিন্তু কোনোদিন যে আমাকে দেখে কারো মনে হয়েছে ছেলেটার খেলাটা অনেক দূর যাবে, বা আমার নিজের কখনো মনে হয়েছে যে আমি খেলে কিছু একটা করতে পারবো, এরকম কোনোদিন, মানে খুবই বেসিক এবং খুবই সাধারণ। তো কিন্তু কলকাতায় আসার পর আমার জীবনটা একেবারে সম্পূর্ণই বদলে গেছিলো আর কি। আর আমি এসে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় থাকতাম, কোলে মার্কেটে থাকতাম। আচ্ছা। কোলে মার্কেট মানে মফস্বল থেকে এসে একজন প্রথম কলকাতায় আছে, এবং সেটা কোলে মার্কেটে, শিয়ালদা স্টেশন থেকে ঢিলছোঁড়া দূরত্বে। এবং কোলে মার্কেটে আপনি জানেন তো রাত হয় না, মানে কোলে মার্কেটে যত রাত বাড়তে থাকে তত ট্রাক বাড়তে থাকে, ভিড় বাড়তে থাকে। ওই রকম একটা রাত, আর নিয়ন আলো, হ্যাঁ, অত মানুষ, অত কত রকমের মানুষ, কত রকমের মানুষ, এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ। আমি বলবো বাঙালি কম, হ্যাঁ, বিহার, উত্তরপ্রদেশ এর সমস্ত শ্রমিকরা। এবং আমি খাওয়া দাওয়া করতাম কোলে মার্কেটের ওপর একটা পাইস হোটেলে তাদের সাথেই। আচ্ছা। হ্যাঁ, তো তাদেরকে ভাত খেতে দেখতাম। একটা এইটুকু ছোট্ট মাছের টুকরো, একটা বাটিতে ডাল, তরকারি ডাল আর ভাতটাতে আলাদা পয়সা লাগতো না। ওটা পেট চুক্তি। আর ওই শ্রমিক মানুষরা, ওরা ওই রকম সারাদিন উদয়াস্ত পরিশ্রম করতেন আর ওরকম খেতেন। মানে ওই আমরা একটা কথা বলি না যে ওই কি বিড়াল ডিঙোতে পারবে না ভাতে, ওই রকম লিটারেলি বিড়াল ডিঙোতে পারবে না, ওরকম ভাত খেয়ে গিয়ে ঠেলায় ঘুমোতেন 2 ঘন্টা 3 ঘন্টা। আর মানে যন্ত্রের মতো জীবন একটা, ভোর 3:30 4টে, আর ওখানে কমন টয়লেট ছিল আর কি। ফলে তো কোলে মার্কেটের ওই সমস্ত সবজি শ্রমিক যারা, তারাই যে বাথরুম ব্যবহার করতেন, আমরাও সেটাই করতাম সকলে। আর আমি থাকতাম ওই কোলে মার্কেটে সিএবির কিছু রুম ছিল, তো তাদের সাথে, ক্রিকেটারদের সাথে। হ্যাঁ, তো অদ্ভুত একটা জীবন আমি ওইখান থেকে পেয়েছিলাম। তারপরে আমি ওইখানেই কাছাকাছি আমার স্ট্রিটে কিছু বন্ধু হয়, রজনীগুপ্ত রোতে, মানে একেবারে খুব নতুন, মানে উত্তর সেন্ট্রাল কলকাতায় গিয়ে পড়া এবং ওইখানে 6টা মাস কাটানো আমার কাছে খুবই নতুন আর কি। তারপরে তো আমি অনেক জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায়। সেই সময়টা, এই যে সময়টা বললে, খুব ফ্যাসিনেটিং একটা টাইম। অত এরকম আমি কোলে মার্কেটের ক্ষেত্রে আমার কি হয়েছে, আমার এক জামাইবাবু ছিল, সে দমদমে থাকতো। তো সে আমাকে একদিন বলেছিল, যদি কলকাতার লাইফ দেখতে হয় আর মাছ দেখতে হয় তাহলে কোলে মার্কেটে রাত্রিবেলা যাবে। আমার তখন কত হবে, মানে আমার বোধহয় 29-30 বছর বয়সে আমি প্রথম কোলে মার্কেটে গেছিলাম মাছ দেখতে। কারণ আমার পার্সোনালি মানে খাবার খেতে খুবই ভালো লাগে আর কি, এবং মাছ দেখতেও দারুণ লাগে। অনেক মাছ হবে চারিদিকে, বিভিন্ন মাছ, ভাববো এটা ভাজা হলে কিরকম হবে, এটা আমার খুব মজা লাগে। আমি কি গেছিলাম, তুমি যে ইয়েটা বললে, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না যে ওটা এরকম হতে পারে রাত্রিবেলা, এবং ট্রাক থেকে মাছ নামছে, মানে নেমেই যাচ্ছে, মানে সেটা একটা অদ্ভুত ব্যাপার। এই সময়টা তোমার মাথায় অ্যাসপিরেশনটা কি ছিল, মানে কি করবে? প্রথম কথা বলতে হয়, জানি না এখন বললে হয়তো অদ্ভুত শোনাবে, কিন্তু যেটা সত্যি কথা, চিরকালই আমার মধ্যে অ্যাম্বিশন জিনিসটা কম, চিরকালই কম, ছোট থেকেই কম।
ওই যে বললাম না যে আমি খেলছি, কিন্তু আমি যে খেলা দিয়ে কোথাও একটা পৌঁছবো সেটা আমার মধ্যে কোনোদিন ছিল না। আচ্ছা। বা এই যে আমি থিয়েটার করতে এসেছি, রবীন্দ্র ভারতীতে ভর্তি হয়েছি, মানে একটা সময় কি হয়, খুব অল্প সময়ের মধ্যেই সেটা ঘটে, বছর খানেকের মধ্যেই, যে আমার জিনিসটা খুব ভালো লেগে যায়, এই থিয়েটার মানে নাটক করাটা, থিয়েটার করাটা। একটা বই পড়ছি, একটা টেক্সট পড়ছি, একটা রিহার্সাল করছি, একটা জিনিসকে চোখের সামনে হয়ে উঠতে দেখছি এবং নিজে সেটার পার্ট হচ্ছি। এটা আমার ভীষণ নিয়ে নেয় ভেতরে, আমার খুব ভালো লাগে। এবার ওই ভালো লাগাটা নিয়েই আমি চলতে পারি, মানে এখনও আমার মধ্যে ওই জিনিসটা আছে যে আমি একটা শুটিং করতে গেলে, আমি একটা থিয়েটার করতে গেলে, একটা রিহার্সাল করতে গেলে বা কিছু একটা করতে গেলে, ওইটার মধ্যে যেটাকে প্রসেস বলি আমরা, যে ওইটা তৈরি হওয়ার মধ্যে যে আনন্দটা, সেটা আমাকে এত হ্যাপি করে রাখে, এত খুশি করে রাখে, যে আমি এর পরে কী করব, বা এইটাকে নিয়ে আমি কোথায় পৌঁছবো, বা এটা সামহাও কোনোদিন আমার মধ্যে আজ পর্যন্ত খুব একটা ট্রিগার করেনি। হ্যাঁ, ছোট ছোট কিছু সামিট থাকে, বা আমাদের প্রত্যেকের জীবনই তো এখন একটু, এক একটা জীবন এক একটা প্রজেক্টের মতো হয়ে গেছে। মানে ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ ইন দিস প্ল্যানেট, ইউ হ্যাভ টু কনসিভ ইউর সেলফ অ্যাজ আ প্রজেক্ট। যা হয় আর কি, মানে পৃথিবীর সব দেশেই হয় যে তোমাকে তাহলে এইটা করতে হবে, ওইটা করতে হবে, নিজেকে এইভাবে প্ল্যান করতে হবে, ওই প্ল্যান করতে হবে, মানে 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 তোমার তোমার কোনো প্ল্যানিং নেই, মানে তুমি এক্সিস্ট করছো না আর কি। হ্যাঁ, ওরকম তো, ওই তো মানে ইন্দ্রনাথ শ্রীকান্তর মতো ব্যাপারটা তো নয় যে চল বেরিয়ে পড়ি, ওরকম রোমিং করার পৃথিবী তো নেই। কিন্তু স্টিল আমার মধ্যে এখনও এই যে কাজটা করছি, বা এই যে কথাটা বলছি, বা এই যে গান শোনাটার মধ্যে আছি, বা গান তৈরির মধ্যে আছি, এটা আমাকে এই স্ট্রিম অফ কমিউনিকেশনে, হ্যাঁ, এই স্ট্রিম অফ আর্টে সব থেকে বেশি ফ্যাসিনেট করেছে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ মাই লাইফ। মানে যেদিন আমি বুঝতে পারলাম যে এটা আমাকে ধরে নিয়েছে, মানে এটার সাথে আনন্দটা প্রথমবার যেদিন পেলাম, সেদিন থেকে আজ পর্যন্ত আমি যে এটাতে থেকে গেছি এবং এটাতে যে আমি মনোযোগ দিয়েছি, শ্রম দিয়েছি, তার একটাই কারণ যে এটার মধ্যে আমি যখনই ঢুকেছি তখন আমার প্রচণ্ড আনন্দ হয়েছে। আমার মনে হয়েছে যে আই এম সো হ্যাপি টু বি হিয়ার, মানে আমার এত ভালো লাগছে এটা করতে। তুমি যখন একজন মানুষ মফস্বল থেকে আসে, তার তো একটা, তাকে তো লোকে রেকগনাইজও করে আস্তে 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 আস্তে। তুমি যখন এসছো, তারপর থেকে আস্তে আস্তে তোমাকে রেকগনাইজ করা শুরু করেছে লোকজন, সেই কারণেই তুমি থিয়েটারে পাঠ করেছো, তারপর সিনেমায় পাঠ করেছো, তারপর পুরো জার্নিটা চলেছে। এই যে লোকে তোমায় রেকগনাইজ করছে, বা তুমি বুঝতে পারছো আচ্ছা আমাকে কিন্তু অন্য একটা চোখে দেখছে কেউ, এই জিনিসটা কোনোদিন রিয়েলাইজ করেছো? মানে কোনোদিন কনসিয়াসলি রিয়েলাইজ করেছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেটা কিরকম সময় হয়েছে? আমি যখন মিনার্ভা রেপার্টরিতে অভিনয় করা শুরু করি, তখন মিনার্ভা রেপার্টরি প্রথম হয় 2010 সালে। তো 2010 সালে তখন মিনার্ভা রেপার্টরিতে রাজা লিয়ার নাটক হচ্ছে, শেক্সপিয়ারের সুমন মুখোপাধ্যায় পরিচালনা করছেন, এবং আমি সেখানে এডমান্ডের চরিত্রে অভিনয় করছি, জারদ সন্তান এডমান্ড। তো গ্লস্টারের 2 সন্তান, এডগার এবং এডমান্ড। তো তখন আনন্দবাজার পত্রিকায় একটা আর্টিকেল বেরোয় এই নাটকের এটা নিয়ে, মানে এই নাটকটা তৈরি হচ্ছে নিয়ে। সেই আর্টিকেলটাতে আমার নাম বেরিয়েছিল। সো তখন আমার নিজের এক ধরনের একটা সেন্স ছিল যে তৎকালীন যুগে, তখনকার সময়ে থিয়েটারে, সিনেমাতে, মানে আনন্দবাজার পত্রিকাতে একটা নাম থাকা মানে সেটার একটা গুরুত্ব আছে, সেটার একটা বড় গুরুত্ব আছে। তার পরের বছর যখন আমরা মিনার্ভা রেপার্টরির দ্বিতীয় প্রযোজনা দেবী সর্পমস্তা, মনোজ মিত্রের নাটক, দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায়, তখন সেখানে সুনীল গাঙ্গুলি তখন একটা ওই এডিটোরিয়াল পেজে একটা লেখা লিখতেন, যা শুনি যা দেখি একা একা কথা বলি, এই ধরনের হয়তো একটা নাম ছিল। তো সেখানে দেবী সর্পমস্তা দেখে উনি আমার নাম লিখে প্রশংসাসূচক কথাবার্তা লেখেন। তখন আমার আশেপাশের লোকজনেরাও আমাকে বলতেন যে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, তুই কিন্তু, বা তোমার কিন্তু এইটা একটা হচ্ছে। আমি নিজেও বুঝতে পারতাম যে আমাকে নোটিস করা হচ্ছে। তারপরে এটা হতে 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 গেছে, আমি যখন মানে মূলত অপর্ণা সেন আমাকে ডাকেন যখন ওর ছবিতে অভিনয় করার জন্য, তার আগে অপর্ণা সেন আমার 2টি অভিনয় 3টি অভিনয় দেখে নিয়েছেন, সেটা দেখেই উনি আমাকে ডাকেন থিয়েটার,
এবং তারপরে অপর্ণা সেনের ছবির পর যখন অরিন্দম শীল ডাকেন এবং অরিন্দম শীলের ছবি যখন মানে যেটাকে বলা যেতে পারে যে বক্স অফিসে সাফল্য পায়, সেই ছবিটা বেশ হিট করে ঈগলের চোখ। তারপরে আনন্দ প্লাস বলে যে সাপ্লিমেন্টটা বেরোতো, যে এটা বেরোতো, সেইখানে আমার একটা সোলো ইন্টারভিউ। তো এই যে এগুলো যে খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো দিয়ে যে আমি একটা অনেক লোকের নজরে আসছি, এগুলো আমি বুঝতে পারতাম। মানে এমন নয় যে অত আলাপ হলে আমি কোনো দিনই এখনও নয় যে বাবা কি হয়ে যাচ্ছে, না না, মানে আই ওয়াজ মানে কি বলবো, মানে কনসিয়াস, এবং আমি বুঝতে পারতাম যে এগুলোর গুরুত্ব কী, এবং সবসময়ই আমার মনে হচ্ছে যে এইটার পেছনে একটা রেসপন্সিবিলিটি আছে, এটার পেছনে একটা দায় আছে আমার, যে আমাকে তাহলে যেহেতু একটা সংখ্যক দর্শক আমার কাজ দেখছেন এবং তারা বিশ্বাস করা শুরু করেছেন যে এর কাজ আমি দেখব, বা এর কাজ আমার ভালো লাগছে, বা এ হয়তো আরও ভালো করতে পারে। সো তখন আমার সবসময় মনে হয়েছে যে একটা আর্টিকেল, একটা ইন্টারভিউ, একটা প্রশংসাসূচক রিভিউ মানে হচ্ছে যে ইউ হ্যাভ টু বি মোর রেসপন্সিবল টুয়ার্ডস ইউর অডিয়েন্স, টুয়ার্ডস ইউর মানে এ আর কি রিজিয়ন, এবং টুয়ার্ডস ইউর ল্যান্ড। আমরা তো মানুষ হিসাবে আমরা যেরকম, আমাদের বাইরে থেকে ঠিক কিভাবে পারসিভ করা হচ্ছে আমরা সম্পূর্ণ তো বুঝতে পারি না বোধহয়। না, কিন্তু একজন আর্টিস্ট হিসাবে, একজন বিশেষ করে আফটার ডুইং সিনেমা, আফটার ডুইং সাকসেসফুলি কিপ ডুইং সিনেমা, তুমি এখন যে জায়গায় আছো, অনির্বাণ ভট্টাচার্য যে পরিচিতিটা আছে, বাইরে থেকে তোমায় কিভাবে দেখা হচ্ছে, বা তোমার প্রতি বাইরের দৃষ্টিভঙ্গিটা ঠিক কী, সেটা কোনোদিন ভাবার চেষ্টা করো, বা সেটা ভেবে কি কোনো কিছু করার চেষ্টা করো কোনোদিনও? আসলে আমি যখন মানে থিয়েটার করতে করতে সিনেমা করতে এসেছি, মানে উইচ ইজ নট ভেরি ফার, মানে আমি 2015 সালে আমি আরশিনগরে অভিনয় করেছি, 2015 সালে আরশিনগর রিলিজ করেছি, 2016। তো মানে সময়কাল দেখতে গেলে এটা কিছুই সময়কাল না, মানে খুবই ছোট একটা স্প্যান আমি সিনেমা করছি। আর আমি থিয়েটার করছি, প্রফেশনাল থিয়েটার সেই অর্থে যদি মিনার্ভা রেপার্টরি বলি, তাহলে 2010 সাল থেকে। আর তার আগে আমার যে কী বলবো, আমার শিক্ষাগত, মানে আমি শিখছি থিয়েটার, একটা গ্রুপ থিয়েটারের আন্ডারে। তো মানে আমি মনে করি যে মানে আমাদের কন্টেম্পোরারি সময়, আমি বলছি যে আমাদের এরকম অনেক অ্যাক্টর ব্যাচ আছেন, মানে অপুদা, কৌশিক সেন, খরাজদা, চন্দন সেন, রনিদা, এরা যত দিন ধরে করছেন, এমনকি ঋত্বিক চক্রবর্তী এত দিন ধরে করছেন, যত সময় ধরে করছেন, সত্যি খুবই কম একটা সময় আমি করছি। আমি বলছি যে যখন আমি সিনেমা করতে আসি তখনও আর একটু আলাদা ছিল জিনিসটা। আমি পুরোপুরি এখন ব্যাপারটাকে বলবো যে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া, মানে আপনি যে প্রশ্নটা করলেন যে বাইরে থেকে কিভাবে দেখা হচ্ছে, সত্যি এটা নিয়ে এত ভাবার প্রয়োজন হয়তো হতো না। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার কারণে যতটা প্রয়োজন হচ্ছে, এটা কিন্তু একটা এক্সট্রা টাস্ক, এক্সট্রা একটা দায়িত্ব নিজের, যেটা শতাব্দী প্রাচীন পৃথিবী কাঁপিয়ে দেওয়া অনেক অভিনেতাকে, যে কোনো ভাষাভাষীর অভিনেতাকে করতে হয়নি। যেটা কিন্তু এই সময় আমরা যারা অভিনয় করছি এবং যারা ভবিষ্যতে অভিনয় করতে আসছেন, তাদের উপর একটা অ্যাডেড প্রেশার যেটা এসে চেপে বসেছে। প্র্যাকটিক্যালি একটা সিনেমাতে বা একটা থিয়েটারে অভিনয় করা, দর্শককে আনন্দ দিতে পারা বা না পারা, মানে ইটস এ কোয়েশ্চেন অফ সাকসেস অ্যান্ড ফেলিয়ার। এটার সাথে না এটার কোনো সম্পর্ক নেই। মানে এটা না আমার অভিনয়কে কোনোভাবে হেল্প করবে, আর না আমার সঙ্গে আমার অভিনয়ের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে দর্শকের যে যোগাযোগ, সেটাকে কোথাও হেল্প করবে। ঠিক, মানে ওই শুধু প্রাথমিকভাবে, যদিও এখন সেগুলোও ঘেঁটে যাচ্ছে ধীরে ধীরে, যে বলা হয় যে এটা এক ধরনের একটা প্রমোশনাল গ্রাউন্ড, তুমি যে এত কাজ হচ্ছে চারিদিকে, তার মধ্যে যে তুমিও একটা কাজ করছো, সেটা পৌঁছচ্ছে দর্শকের কাছে। দ্য ব্রিজ অফ কমিউনিকেশন, যে স্যার আমি একটা কাজ করেছি, এই তার পোস্টার বা এই তার ট্রেলার। এটার পর মানুষ যখন সিনেমা হলে চলে আসছেন, মানুষ যখন থিয়েটার হলে চলে আসছেন, যখন স্ক্রিনে আমাকে দেখছেন, আমাদেরকে দেখছেন, যখন মঞ্চের ওপর আমাদেরকে দেখছেন, ওই মাঝখানটাতে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া, কোনো লাইকস, কোনো কমেন্টস, কিচ্ছু নেই, নাথিং। মানে আপনি আপনার কথা দিয়ে, আপনি আপনার উপস্থিতি দিয়ে, আপনি আপনার পোশাক দিয়ে, যাই নিজের তৈরি করে থাকুন না কেন,
ওই সময়ের কমিউনিকেশনটা কিন্তু এখনও কোনো অল্টারনেটিভ রেফিউজ নেই, যে দর্শক আর স্টেজে আপনি, আর দর্শক আর স্ক্রিনে আপনি, ডিরেক্ট কমিউনিকেশন, যেখানে আপনার আর্টের সাথে আপনার আর্টের ভোক্তার Correct. সম্পর্কটা হচ্ছে, ওইখানের মাঝখানে কিন্তু কিছু নেই। এখন ওই যে কমিউনিকেশনটা, তার জন্য যে মানে আমি বলবো যে মানে যে বাল্ক অফ জিনিস এসে জুটেছে আমাদের এই স্ট্রিম অফ আর্টে, সেটা মানে মানে আনইম্যাজিনেবল, এবং সেটা খুবই কনফিউজিং অ্যাট টাইমস। মানে সত্যি অনেকে বুঝতে পারে না যে করবোটা কি। হ্যাঁ, মানে কি করব, মানে কোন কমিউনিকেশনটাতে সময় দেব, কোন কমিউনিকেশনটাতে জল দেব, মানে মানে এই 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 গাছটা বড় হয়ে গেছে এই আসল গাছটার থেকে। মানে আমি বলতে চাইছি দিজ আর অল মানে মানে এর সার্ভিস রোড আর কি পাশে, মানে এটা মূল রাস্তাটা নয়, সার্ভিস রোডে জ্যাম বেশি হয়ে গেছে মেন রাস্তার থেকে। সো পিপল গেটস কনফিউজড যে আমি তাহলে অনেকের সাথে আমি বুঝতে পারি কথা বলে বা এ করে বা ইন্টারাক্ট করে বা কাজ করে, যে বুঝে উঠতে পারছে না যে কোন ক্যাপাসিটিতে আমি বেশি করে এ করব, এবং রিলেভেন্ট থাকার একটা প্রেশার, মানে ভয়ঙ্কর, মানে এবং রেলেভেন্ট মানে মানে ভুল অর্থে বাজে অর্থে রিলেভেন্ট, একদম বাজে অর্থে রিলেভেন্ট। মানে দেয়ার ইজ এ জব, মানে ওরকমভাবে দেখতে হবে যে একজন কৃষক, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ট্রেনের ড্রাইভার, তার কাজ কি, এবারে আমার কাজ কি একজন অভিনেতা হিসেবে, আমার একজন পরিচালক হিসেবে, একজন স্টোরি টেলার হিসেবে আমার কাজ কি, সব থেকে বেশি সময়, সব থেকে বেশি মনোযোগ তো আমাকে সেটাতে দিতে হবে। হ্যাঁ, আমি কখনো এটা বলতে চাই না যে একজন যিনি মেল ট্রেন চালান একজন অভিনেতার জীবনও তাই হবে না, মোটেই তাই হবে না। তাকে ইন্টারভিউ দিতে হবে, তাকে এক ধরনের একটা সোশ্যাল একটা এতে থাকতে হবে, তাকে একটা পাবলিক ইমেজ ক্যারি করতে হবে, একটা পার্টিকুলার কাইন্ড অফ অ্যাটায়ার নিয়ে তাকে ঘুরতে হবে, সবই আমি বুঝতে পারছি। কিন্তু সেটার একটা পরিমিতি বোধ আমার মনে হয় যে প্রি ইন্টারনেট যুগে যেটা ছিল পৃথিবীতে। এবার দেখুন, আমরা তো কেউ ইন্টারনেটকে ব্লক করতে পারবো না, বিজ্ঞান টেকনোলজি তার মতো করে এগোবে। এখানে একটাই কথা বলার থাকে যে এই এসে যখন গেছে এটাকে নিয়ে চলতে হবে, কিন্তু সত্যি মানে দিস ইজ আ আর্ট কিলিং থিং ইন এভরি পার্সপেক্টিভ। মানে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া এ কিন্তু সব অর্থেই পৃথিবীর যাবতীয় শিল্পের আদতে ক্ষতিই করেছে, লাভ করেনি আমি বলছি না, অনেক কিছু হয়েছে। আমি আজকে বসে 4টে অ্যাপ থেকে পৃথিবীর সমস্ত রিমার্কেবল পেন্টিংস দেখতে পারি। আমি আজকে ইউটিউবে ঢুকে ভিভালডি থেকে শুরু করে ওয়াগনার, বিটোফেন, মোৎসার্ট থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে কোন কুষ্টিয়াতে এখন কে কোন লোকগান গাইছেন, আই ক্যান কনজিউম এভরিথিং। এটা একটা প্রাপ্তি। আর অপ্রাপ্তি বা লস যেটা, সেটা হচ্ছে যে এই যে আমি একটা ওয়াগনার খুঁজে পেলাম, এই যে আমি একটা কুষ্টিয়ার গান খুঁজে পেলাম, এই যে আমি একটা মনের পেন্টিং খুঁজে পেলাম বা একটা বিকাশ ভট্টাচার্যের পেন্টিং খুঁজে পেলাম, সেইটাকে উপভোগ করার জন্য আমার একটা পার্টিকুলার মন দরকার। ইন্টারনেট সেটা নষ্ট করে দিয়েছে। পৃথিবীর সমস্ত শিল্পকীর্তিও আপনার সামনে এনে দিয়েছে, কিন্তু শিল্পকীর্তিকে ধারণ করার জন্য যে মন, সেটা নষ্ট করে দিয়েছে। সো ইন আ ওয়ে ইটস এ গেম। শিল্প পিপাসুদের ক্ষেত্রে ইটস এ গেম, ইটস আ আলটিমেট ইনফাইনাইট লাইব্রেরি অফ আর্ট। কিন্তু মানে আর্টের যে কোনো আর্টের সামনে দাঁড়িয়ে থাকার জন্য আপনার একটা পার্টিকুলার মনের দরকার হয়। সংস্কৃত নাটকে এটাকে বলা হয় সহৃদয় সামাজিক। ওরা যখন লিখছেন যে ভরতের নাট্যশাস্ত্র, যে দর্শক কেমন হবে, কোন দর্শককে আমরা ভালো বলবো, তখন লেখা হচ্ছে যে সহৃদয় সামাজিক। এবার তার বর্ণনা দেওয়া আছে যে সহৃদয় সামাজিক দর্শক কেমন হবে, মানে তাকে বিরাট কিছু করতে হবে না। এই কথাটা যে সহৃদয়, যে আমি যখন একটা শিল্প উপভোগ করতে যাব আমার মধ্যে যেন একটা হৃদয় জেগে থাকে। ইন্টারনেট কিল দ্যাট সোল কানেকশনের সোলটাকে কোথাও মেরে দিয়েছে। মানে ওই সামহাউ এন্ড অফ দ্য ডে জিনিসটা একটা স্ক্রোলের ওপর চলে এসেছে। মানে ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন,
রিলস বলুন, ইটস আলটিমেটলি আ স্ক্রোল সিভিলাইজেশন, যে আমি স্ক্রোল করে যাচ্ছি, আমি বুঝতেও পারছি না। মানে এটা বোঝার জন্য কোনো বিরাট হাতি ঘোড়া এর দরকার নেই। এগুলো সব মানে অনেক অনেক মানে মানে সোশিয়োলজিস্ট বা অনেক ডাক্তার এরা বলছেন যে এই স্ক্রোল মাথাটা, মানে হয় না মাথার মধ্যে সবসময় একটা ওই কুয়োর কপিকলের মতো একটা চাকা ঘুরেই যাচ্ছে। শম্ভু মিত্র একটা অনুষ্ঠান করেছিলেন প্রবাবলি শিশির মঞ্চে, শম্ভুবাবু শাওলি মিত্রর সঙ্গে, আমরা অডিও শুনেছি, আবৃত্তি এবং গল্প পাঠের অনুষ্ঠান। তো ওটা তখন শম্ভুবাবু ছেড়ে দিয়েছেন, প্রসেনিয়াম থিয়েটার ছেড়ে দিয়েছেন, মাঝে মাঝে এসে পাঠ অনুষ্ঠান করেন। তো ওর একটা অডিওতে আছে যে উনি অনুষ্ঠান শুরু হওয়ার আগে দর্শকের উদ্দেশ্যে ওর ওই কণ্ঠে বলছেন যে আপনারা একটু বসুন, নিজেদেরকে সময় দিন, শান্ত হন, মনটাকে প্রস্তুত করুন। হ্যাঁ, মানে এখন যেটা হবে সেটার জন্য নিজের মনটাকে, কারণ যেখান থেকে আপনি এলেন সেটা সম্পূর্ণ অন্য জায়গা, বুঝতে পেরেছেন? এক্সাইড মোড় থেকে হয়তো এসে হেঁটে ঢুকেছেন শিশির মঞ্চে, 10টা গাড়ির হর্ন, এই অমুক তসুক, অনেকগুলো কথা, একজন দৌড়ে যাচ্ছে। এখান থেকে তো একটা জায়গায় ঢুকলেন, এই অন্ধকারে বসে নিবিষ্ট হন, চিত্তটাকে প্রস্তুত করুন, চেতনাটাকে জাগরুক করুন। সেই সময়টা দর্শককে দিয়ে তারপর উনি ওর পাঠ শুরু করছেন। ফলত এই যে প্রিপারেশন ফর দ্য বোথ সাইড হয় না, মানে যেরকমভাবে মঞ্চের ওপর অভিনেতারাও প্রস্তুত হচ্ছেন, সেইভাবে সামনে যারা ভোক্তা তাদেরও একটা যত কম সময়েরই হোক একটা প্রস্তুতির দরকার। এই স্ক্রোল সেই প্রস্তুতি শেষ করে দিয়েছে। মানে মানে ফলত দুতরফেই মন যেটা সেটা নষ্ট হচ্ছে। আমি বলছি যে একটা সিনেমা, আমি এই স্ক্রোল, এই ইন্টারনেট, এই সোশ্যাল মিডিয়ার আগে মানে না থাকলে আমি যেভাবে উপভোগ করতে পারতাম, আমি হয়তো এখনও উপভোগ করছি, কিন্তু আমি দেখুন এটা তো কোনো মেজারমেন্ট হয় না, প্যারামিটার হয় না, কিন্তু আমার সামহাউ আই ক্যান সেন্স যে এই বাল্ক, এই এই কি বলে, এই জঞ্জালের মধ্যে দিয়ে যদি মানুষকে না যেতে হতো, তাহলে এই যেগুলো তাদের ভালো লাগছে সেগুলোর সাথেও তার সম্পর্কটা আরেকটু দৃঢ় হতো, আরেকটু পোক্ত হতো। তোমার এই শম্ভু মিত্রের কথাটা শুনেই আমার যেটা মনে হলো, তোমার পুরো কথাটা শুনে যেটা ফিল করলাম, আমার মনে হয় আমরা একটা মেন্টাল ক্যাওসের মধ্যে দিয়ে যাচ্ছি সব সময়। তুমি যে স্ক্রোলটার কথা যখন বললে, আমার মাথায় একটা ইমেজ আসলো, যে সার্কুলার মোশনের কথা, যে লুপটার মধ্যে আটকে গেছি বলে মনে হচ্ছে, সেটা একটা মেন্টাল ক্যাওস হতো বটে। যেই মেন্টাল ক্যাওসটা থেকে বেরিয়ে তুমি যে মনটার কথা বলছো সেটাতে পৌঁছতে পারছি না। না, ওটা পৌঁছানো যাবে না, কারণ পৃথিবীটা, এই যে কেওটিক পৃথিবীটা, এটা সকালবেলা থেকে রাত্রেবেলা একেবারে ঘুমে তলিয়ে যাওয়ার আগে পর্যন্ত তো আপনার কানের পাশে রাখা আছে, আপনি তো কখনো এটা ছেড়ে বেরোচ্ছেন না। কারেক্ট। মানে আমাদের জীবনটা এতটাই অভ্যস্ত হয়ে গেছে এই মোবাইল ফোনটার সাথে। মোবাইল ফোন ইজ নট এ মোবাইল ফোন। আমরা যে ফোনগুলো পকেটে নিয়ে ঘুরছি, এগুলো তো মানে আপনি অনেক পডকাস্ট করেন, আপনি এরকম একজন কাউকে ডেকে এনে জিজ্ঞাসা করে দেখতেই পারেন যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করছেন বা এই নিয়ে কাজ করছেন, তারা নিশ্চয়ই সকলে, আমি কিছু কিছু পডকাস্ট শুনি দেশি বিদেশি, সেখানে তারা বলছেন, বা ওই যে বিখ্যাত আপনার পডকাস্টে ঋদ্ধি বলেছিল সোশ্যাল ডিলেমার কথা, হ্যাঁ হ্যাঁ, ওইখানে যারা বলছেন, যারা আর কি হুইসেল ব্লোয়ার যারা, তারা তো বলছেন যে আমরা ভয়ঙ্কর একটা জিনিস তৈরি করে ফেলেছি, এবং এইটাকে মানে ইমিডিয়েট শাটডাউন না করে এটার মধ্যে কোনো রকমের কোনো কারেকশন ইজ নট পসিবল। তো আমাদের এই যে ফোন, এ তো এসে গেছে, এ তো আর না ও আপনাকে ছেড়ে যাবে, না আপনি ওকে ছেড়ে আসতে পারেন। তবে কোনো সন্দেহ নেই, দেখুন এখন দিনের শেষে এটা নিয়ে আমাদেরকে চলতে হবে, দিনের শেষে এটা নিয়ে আমাদেরকে চলতে হবে, কিন্তু আমি বলতে চাইছি দ্য ব্রিজ বিটুইন আর্টিস্ট এবং অডিয়েন্স, স্পেকটেটার্স আরও অনেক অনেক বেটার হতে পারত, যা ছিল এক সময়। মানে সিনেমা মানুষকে আরও অনেক বেশি পেনিট্রেট করতে পারতো, আরও অনেক বেশি মানে আমি বলছি সবসময়ই যে সেটাকে একটা ভাবাতে হবে, সিরিয়াস করতে, হ্যাঁ, আরও অনেক বেশি আনন্দ, আরও অনেক বেশি রিলিফ দিতে পারতো, যদি এই সি অফ গার্বেজের মধ্যে দিয়ে আর্টিস্ট এবং স্পেকটেটার্স উভয়কেই না যেতে হতো। কিন্তু উই গেট হোয়াট উই গেট, কিছু করার নিয়ে তো আধুনিক পৃথিবীর দান। আর্ট মানে দ্য পিওরেস্ট
ওয়েতে দর্শকের দেখা বা দর্শকের সঙ্গে আর্টের কানেকশনের মধ্যে ইন্টারনেটের অন্তরায় হয়ে যাওয়া নিয়ে কথা হলো আমাদের। তোমার কাছে আর্টের ডেফিনেশনটা কি? আসলে আমি কোনোদিন আর্টের ডেফিনেশন খুঁজিনি, মানে আর্টের সংজ্ঞা কখনো খুঁজিনি। মানে যে কোনো আর্ট, মানুষ যেভাবে বেঁচে আছে, বেঁচে থাকে, মানে দিন গুজরান করে, জীবন কাটায়, আহ, তার থেকে তার তার থেকেও বেশি তার কিছু, মানে সেই জীবনটা ছাড়াও তার কিছু বলার আছে, কিছু এক্সপ্রেস করার আছে। এইভাবে বলা যেতে পারে যে মানুষ তো কল্পনাপ্রবণ জীব। হুম। সে কল্পনা করতে ভালোবাসে, এবং প্রত্যেকটি মানুষই সে সে নিজেকে, নিজের চিন্তাকে প্রকাশ করতে চায়। এবারে সমস্ত আর্ট ফর্মেই, মানে পেইন্টিং বলি, নাচ বলি, মিউজিক বলি, অভিনয় এবং থিয়েটার, সিনেমা, সেটা একটা প্রকাশের এক ধরনের একটা তাগিদ। মানে আমি যেভাবেই পৃথিবীটাকে দেখছি, যেভাবে যেভাবে চারপাশটাকে দেখছি, সেটাকেই কোথাও আমি প্রকাশ করছি নানান ভঙ্গিতে। সেটাই আমার মনে হয় যে কমিউনিকেট করার একটা তীব্র বাসনা, যে আমি যা ভাবছি সেটা কমিউনিকেট করার একটা তীব্র বাসনা। ঠিক যেমনভাবে দেখছি সেইভাবেই নয়, হুম। একটু একটু বদলে। মানে গাছটাকে ঠিক যেভাবে দেখছি ঠিক সেভাবেই গাছটাকে আঁকছি না, বা একটা প্রেমকে যেভাবে দেখছি, প্রেমের কবিতাটা ঠিক সেভাবেই লিখছি না, একটু অন্যরকমভাবে লিখছি। বা একটা সিনেমাতেও যে একটা 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 মানুষের মুখ দুঃখে কুঁকড়ে যাওয়ার সময় যেরকম জীবনে দেখি, সেটা কি আর একটু অন্যরকমভাবে দেখছি। এই যে যেভাবে আমি জীবনটাকে দেখে চলেছি, এই প্রকৃতিটাকে দেখে চলেছি, সেটা দেখে আমার যা মনে হচ্ছে, সেটার সাথে আমি আমার কল্পনা মিশে, মানে এই রকম কিছু খুব, আমি কোনোদিন সংজ্ঞা কিছু খুঁজিনি, কিন্তু আমার মনে হয়েছে যে দুটো কি পয়েন্ট আছে। একটা হচ্ছে প্রকাশের তাড়না, একটা আমি নিজেকে প্রকাশ করতে চাই, এবং এবং কমিউনিকেট করতে চাই টু আদার্স, আমি আমার প্রকাশটাকে অন্যদেরকে জানাতে চাই। এটাই আমার মনে হয়েছে আর্টের। এখান থেকেই একটা প্রশ্ন করি, সেটা হলো যখন একটা জিনিস কমিউনিকেট করতে চাই বা অনেক বেশি দর্শকের কাছে সেটা পৌঁছক, সেটা ভাবি আমরা, তো এবার তার মধ্যে তো একটা, তুমি যে সেলফটার কথা বলে, যে সেলফ মানে একটা গাছ দেখলে, একটা গাছ আমি যখন দেখি বা যখন আঁকি, তখন আমি চেষ্টা করি আমি আমার সেলফটার কিছুটা বা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছুটা বা আমার মতামত বা আমার কমিউনিকেশনটা ওর মধ্যে দিয়ে করার। তুমি যখন অভিনয় করো, অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর তো একটা দায় থাকে। কোনোদিন এই দায়টা ফিল করেছো যে আমার অভিনয়ের কি করলে আমি অনেক মানুষের কাছে একসাথে পৌঁছতে পারবো বা বেশি মানুষের কাছে আমার কাজটা ভ্যালিডেটেড হবে? ও না, আমি কখনো এরকম ভাবিনি যে যে অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্যে কোনোভাবে একটা অভিনয় করব, এটা ভাবিনি। আমাদের অভিনয়ের শিক্ষায়, বা সকলেরই অভিনয়ের শিক্ষায় প্রাথমিক যেটা যেটা গোল থাকে, যেটা উদ্দেশ্য থাকে, আমাদের শিক্ষকরা আমাদেরকে যেটা শেখান, সেটা হচ্ছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে। তুমি যে ইমোশনটাকে ধারণ করছো, তুমি যে মানুষটার গল্পটা বলছো, তুমি তো সেই মানুষটা নও। কিন্তু সেই মানুষটাকে বিশ্বাসযোগ্যভাবে তোমাকে দর্শকের কাছে পৌঁছতে হবে। আরেকটা কথা আমাদের মাস্টারমশাইরা আমাদেরকে বলতেন যে ইউনিভার্সাল ট্রুথ বলে একটা জিনিস আছে, যেটা কোথাও সমগ্র মানব জাতির সাথে যার একটা কানেকশন আছে, যে কারণে ইউনিভার্সাল ট্রুথ বলা হচ্ছে। আমাদের প্রত্যেকের কিছু পার্সোনাল ট্রুথ থাকে, মানে নিজস্বতা যেটাকে বলা যেতে পারে, যে নিজস্ব সত্য। আবার একটা থাকে যেটা একদম ব্রহ্মাণ্ডের সত্য আর কি, যেটার সাথে সব মানুষ কানেক্ট করে, এবং যেগুলো কোর ইমোশনস যাকে বলে, যে আনন্দ পাওয়া, হাসি পাওয়া, বা কান্না পাওয়া, প্রচণ্ড বেদনা হওয়া। এই এই ইউনিভার্সাল ট্রুথ এবং বিলিভেবিলিটি, বিশ্বাসযোগ্যতা, এই দুটোই অভিনেতা হিসেবে সব থেকে বেশি পেনিট্রেট করতে হয় নিজের চরিত্রের মাধ্যমে। ফলত মানুষের সংখ্যা, মানে এটা এরকম অভিনয় করলে 100 জন দেখবেন, ওটা ওরকম অভিনয় করলে 1000 জন দেখবেন, এরকম কোনো মাপকাঠি নেই। না, বা এরকম কেউ কোনো কিছু শেখানো নেই। মানে তুমি যদি কোথাও মানুষের, আর
প্রত্যেকটি মানুষের মধ্যেই মানে আমি মানে বলতে চাইছি যে আহ, চিন্তার একটা কমন জিনিস আছে। মানে ইমোশনের জায়গা থেকে, যে ইমোশনালি কানেকশনের একটা কমন জোন আছে। আমি বলছি এক একজন মানুষের এক এক রকমের শিক্ষা, এক এক রকমের রুচি, কিন্তু মানে হোমোসেপিয়েন্স বা হিউম্যান স্পিসিস হিসেবে প্রত্যেকটা মানুষের একটা কমন ইমোশনাল গ্রাউন্ড আছে, যেটা যদি ওই ট্রুথটাতে পৌঁছানো যায় বা বিশ্বাসযোগ্যতাটাতে পৌঁছানো যায়, তাহলে আমার ধারণা মানে একটা বড় সংখ্যক মানুষের কাছে সেটাকে বিশ্বাসযোগ্য করে তোলা যায়। কারেক্ট। এই যে তুমি বললে শিক্ষা, অভিনয়ের শিক্ষা, এখানে একটা প্রশ্ন আমি এটা অনেককেই করেছি, যেহেতু আমি নিজেও বহুদিন থিয়েটার করেছি, অভিনয় করেছি, থিয়েটারের ব্যাক স্টেজে থেকেছি। থিয়েটার থেকে বা যে কোনো সোর্স থেকে অভিনয় কি শেখা যায় যদি কারো ভেতরে অভিনয় না থাকে? এটা বলা খুব শক্ত আসলে। সারা পৃথিবীতে অভিনয় কিন্তু শেখানো হয় ফলত, এবং সেটা দীর্ঘদিন ধরে হচ্ছে। মানে এই যে মানে লি স্ট্রসবার্গ, তিনি মস্কো আর্ট থিয়েটার যখন ইউএসএতে এলো, সেটা দেখে ফ্যাসিনেটেড হয়ে গেলেন এবং স্তানিস্লাভস্কির ওই ওই থিওরি অফ অ্যাক্টিংগুলো নিয়ে উনি রিমডিফাই করে একটা স্কুল করলেন, শেখানো শুরু করলেন। এবারে সেই স্কুলটা কিন্তু স্টিল রানিং, মানে এখনও চলছে। বা স্টেলা অ্যাডলার এতদিন ধরে কিন্তু শিখিয়েছেন মানে মানুষজনকে। বা আমি যদি এখানের কথাও বলি, তাহলে এখানে কিন্তু অনেকেই অভিনয় দীর্ঘদিন ধরে, হ্যাঁ সবাই হয়তো একটা ইনস্টিটিউট করে শেখাননি, কিন্তু আমি বলতে চাইছি যারা বড় বড় ডিরেক্টর ছিলেন, মানে বলছি যে মানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, হয়তো বিভিন্নজন বিভিন্ন ধরনের দর্শনে শিখিয়েছেন, বিভিন্ন ধরনের কায়দায় শিখিয়েছেন, কিন্তু মেঘনাদ ভট্টাচার্য এরা কিন্তু দীর্ঘদিন ধরেই নিজেদের দলের গ্রুপ থিয়েটারের স্ট্রাকচারের মধ্যেই কিন্তু একটা অভিনয় শিক্ষা দিয়ে আসছেন। এটা ইম্পর্টেন্ট নয় যে তাদের কাছে কোনো রকমের ইনস্টিটিউশনাল বা প্রথাগত শিক্ষা আছে কিনা। তারা কোথাও মনে করেছেন যে অভিনয় ব্যাপারটা আমি বুঝতে পারছি, আমি একটা চরিত্রকে প্রকাশ করতে পারছি, ফলত আমি আমার জ্ঞান, আমার টেকনিক বা আমার প্রয়োগ পদ্ধতিটাই অন্যদেরকে শেখাবো। বা সাম্প্রতিক সময়ের মধ্যে কৌশিক সেন, সকলে নিজের মতো করে, এখন তো যেহেতু যেরকম মানে সুদীপ্তা চক্রবর্তী, বেনিদি বা সোহিনী সেনগুপ্ত, এরা তো একেবারে মানে প্রথাগতভাবেই ট্রেন করছেন, একটাদেরকে শেখাচ্ছেন। যদি শেখানো না যেত অভিনয়, তাহলে কি এতদিন ধরে এই শেখানো জিনিসটা থাকতো? তাহলে কোথাও বুঝতে হবে তার মানে আছে, অভিনয় শেখা যায়। হ্যাঁ, এবারে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার ধারণা এক ধরনের একটা মন লাগে। ওই যে মনটার কথা আমাদের হচ্ছিল, যে এক ধরনের একটা অ্যাডপ্টেবিলিটি এবং একটা সেন্সিবিলিটি লাগে, যে মানে আমি মানে পাঁচিল বা দেওয়াল হলে চলবে, মানে কোথাও একদম করতে হবে। হ্যাঁ, আমি নিজেকে দিয়ে বুঝতে পারি, যেটা সব থেকে বেশি, অন্য কারোর থেকে নিজের উদাহরণই বেস্ট হবে, যে আমি কিন্তু নিজের যে মন নিয়ে আজকে আমি কথা বলছি, বা যে মন নিয়ে আমি গত কয়েক বছর ধরে অভিনয় করছি, পেশাদার অভিনয় করছি, আমি কিন্তু সেই মনটাকে তৈরি করেছি। কারণ যখন আমি বুঝতে পেরেছি যে এই কাজটাই আমার মূল কাজ হতে চলেছে, এই কাজটাই আমার পেশা হতে চলেছে, তখন কিন্তু আমি আমার মনকে প্রিপেয়ার করেছি। সেটা প্রিপেয়ার করার জন্য আমাকে যা যা করতে হয়েছে আমি তাই করেছি এবং এখনও করে চলেছি। ফলত মনের কিন্তু একটা, যেরকম শরীরের একটা ব্যায়াম হয়, আপনি যদি সেই ব্যায়ামটা করেন, নিয়ম করে করেন, তাহলে আপনার শরীর একটা পার্টিকুলার গঠন বা শেপ কিন্তু নেবে। মনেরও কিন্তু একটা ব্যায়াম হয়, মনের বা মস্তিষ্কের বা চিন্তারও কিন্তু একটা ব্যায়াম হয়। হ্যাঁ, সেটা আপনাকে অভ্যেস করতেই হবে যদি আপনি অভিনেতা হতে চান। তার মানে মানে প্রতিষ্ঠিত হচ্ছে যে এইটা করা যায়। এবারে কে কেমন করবেন, কেউ মানে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন প্রতিভায় বিশ্বাস করিনি। আচ্ছা,
আমি মনে করি না অন্তত। আর দেখুন, অনেকেই থাকে যাদের মধ্যে একটা এখন ঈশ্বরে বিশ্বাস করি না, ঈশ্বর প্রদত্ত কথাটা ঠিক হবে না, কিন্তু থাকে, এক একজনের গলায় এক একটা জিনিস থাকে। সাত্তকীদার গলায় একটা কিছু আছে, যে সাত্তকীদা গান গেয়ে উঠলেই মনে হয় যে এটা না, এটা এটা দিস ইজ সামথিং ডিভাইন, এটা ঠিক সংজ্ঞায়িত করা যাচ্ছে না। বা সাত্তকীদার নিয়ম মেনে চর্চা করলেই যে ওরকম একটা গলা অ্যাচিভ করা যাবে তা নয়। এবারে এটা হয়তো ঈশ্বর প্রদত্ত নয়, এটা হয়তো একেবারে বায়োলজিক্যাল কিছু, হয়তো ভোকাল কর্ডটাই আলাদা। এখন ধরুন কারো চোখ, আমি একবার গুলশান দেবাইয়ার একটা ইন্টারভিউ শুনেছিলাম। গুলশান দেবাইয়া সেখানে বলেছিলেন যে ইরফান জানতেন যে ওর একটা বিশেষ চোখ আছে, এবং সেইটা জেনে উনি সেটাকে ব্যবহার করতেন। তো অ্যাক্টরের এটাও একটা জানার মধ্যে পড়ে যে সেটা বৈজ্ঞানিক বা বায়োলজিক্যালি যেটা সে পেয়েছে, ইনহেরিট করেছে, মানে আমার চোখ কেমন হবে এটা আমার সিদ্ধান্ত হতে পারে না একদম। কিন্তু আমার মানে সেটা তো আমি জন্মসূত্রে আমি যেভাবে পেয়েছি জেনেটিক্যালি বা বাবা মার অংশ থেকে আমার চোখ যেরকম হয়েছে হয়েছে, কিন্তু সেই চোখটাকে আমার চোখটাকে আমাকে জানতে হবে যে আমার চোখটা কীরকম, আমার চোখ কীরকম হলে কীরকম সেখান থেকে ব্যঞ্জনা তৈরি হয়, আমার চোখ সরু করলে কী মানে বেরোয়, আমার চোখ বড় করলে কীরকম দেখায়। হ্যাঁ, ফলত ইরফানের যে একটা তখন ওই কথাগুলো আমাদের চলে আসে যে ঈশ্বর প্রদত্ত চোখ, ঈশ্বর প্রদত্ত কণ্ঠ, কোনোটাই ঈশ্বর প্রদত্ত নয়, ইটস বায়োলজিক্যাল। অভিনেতাকে শুধু জানতে হয় যে এই যে জিনিসটা আমি পেয়েছি, দিস ইজ সামথিং স্পেশাল। এবার এটাকে আমি ব্যবহার করব কী করে, তার ব্যবহার কিন্তু নিজেকেই খুঁজে বের করতে হয়, যে আমি কি করে আমার ম্যানারিজম তৈরি করব, আমি কি করে আমার দেহটাকে আমি চালনা করব কিভাবে, সেটা কিন্তু আমার হাতে আছে, এবং আমার ধারণা সেটা একজন শিক্ষক তৈরি করতে পারেন। আমি বলছি যে ধরুন এই যে আমাদের কলামণ্ডলম, এই যে আমাদের মানে ক্লাসিক্যাল ইন্ডিয়ান আর্ট অফ অ্যাক্টিং বলতে তো আমরা যে অভিনয় করি সেটাকে বোঝানো হয় না থিওরিটিক্যালি। আমরা যে অভিনয়টা করি, আমাদের সিনেমার অভিনয়, আমাদের থিয়েটারের স্ট্রাকচার সবটাই বিদেশের। আমাদের নিজস্ব দেশজ যে আর্ট অফ অ্যাক্টিং সেটা হচ্ছে কুটিয়াট্টম কথাকালি, সেটাই মানে সংস্কৃত নাটকে সেই থিয়েটারের কথাই বলা আছে। এবার আপনি ভাবুন যে একজন ওই রকম একটা পোশাক পরে, ওই রকম চোখের ওরকম মেকআপ, তার ওরকম এটা কি করে একজনের মধ্যে থাকতে পারে? এটা তো সম্পূর্ণতই একজনকে শেখানো হয়। আমরা শুনেছিলাম, আমি যেহেতু দুজন কালামণ্ডলম থেকে আসা শিল্পীর সঙ্গে কিছুদিন কাজ করেছিলাম, তো ওদেরকে শেখানো হতো যে এই যে হাঁটা, এখন কালামণ্ডলমে একটা হাঁটার ট্রেনিং হয়, এবার সামনে হাতি হাঁটে, এবার সেই হাতির পেছনে সব স্টুডেন্টরা, এবার যে হাতি হাঁটছে ওই চলনটাকে মিমিক করে 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 হাঁটতে হয়, যে রাজার হাঁটা শেখানো হচ্ছে কালামণ্ডলমে, বুঝতে পেরেছেন? এবারে ভোর 3:30 থেকে ওই পাহাড়ে, কেরালার পাহাড়ে ওইরকম পা ভাঁজ করে, ওরকম পায়ের সাইডে করে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, এবং একটা সময় পর পা দুটো থরথর থরথর করে কাঁপে, আর তখন গুরুজিরা ওই ছোট বেদ দিয়ে টেটাস টেটাস করে মারেন। একটা খুব বিখ্যাত সিনেমা আছে ফেয়ারওয়েল মাই কঙ্কুবাইন বলে, সেখানে বেজিং অপেরায় কীভাবে অ্যাক্টরদেরকে ট্রেন করা হচ্ছে, বেকিং অপেরা। তো সেখানে আমি বলছি শেখানো কিন্তু যায়, অনেক কিছুই শেখানো যায়, প্রস্তুত যেমন গান কিন্তু শেখানো যায়। আপনাকে শিখতে হবে, আপনাকে ঘন্টার পর ঘন্টা রেওয়াজ করতে হবে, নিজের গলাকে প্রস্তুত করতে হবে। আমি বলছি যে শিল্পের শিক্ষা, আঁকা শেখানো যায়। মানে আমি ছোটবেলায় খুব অল্প দিনের জন্য একটা আঁকার স্কুলে গেছিলাম, যে সেখানে কিন্তু আমি দেখতাম যে আমি করে উঠতে পারিনি, কিন্তু এই পরবর্তীকালে আমার যে সমস্ত পেন্টার কিছু বন্ধু বান্ধব, তার এই হাতের মুভমেন্ট দিনের পর দিন ধরে শেখানো হয়, যে আপনার হাতে একটা পেন্সিল দেওয়া হলো, আপনি এটা রেখাপাত করবেন কাগজের ওপর, তার যে স্পিড এবং তার যে রিস্ট মুভমেন্ট, এটা কিন্তু শেখানো হয়। ক্রিকেট খেলা কিন্তু শেখানো হয়, ফুটবল খেলা কিন্তু শেখানো হয়। আমি বলতে চাইছি যদি এগুলো শেখানো না যেত তাহলে বছরের পর বছর শেখানো হতো না, এবং এত স্কুল অফ অ্যাক্টিংও তৈরি হতো না। এক্স্যাক্টলি, মানে এত রকমভাবে প্রত্যেকটা, আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা
প্রত্যেককে এক একভাবে নিজে নিজে রিয়েলাইজ করেছে এবং মনে হয়েছে যে আমি যেটা বুঝতে পেরেছি সেটা আরও বেশ কিছু মানুষ বুঝলে তাদের পক্ষে কাজটা করা সোজা হবে। আসলে অভিনয় নিয়ে এই ধারণাটা তৈরি হয়েছে, কারণ ধরুন আপনি যদি গান করতে চান, আপনাকে একটা সাতে গলা লাগাতে হবে। অভিনয়ের কোনো সা নেই। হ্যাঁ, অভিনয় ফলত অনেক লোকের মনে হয়েছে যে অভিনয় করা যায়, হুম মানে না শিখে না এ করে। এখন আবার এটাও সত্যি যে যারা এরকমভাবে অভিনয় শেখেননি, তারাও কিন্তু অনেক এরকম অভিনেতা আছেন এসে করে 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 ভালো অভিনেতা হয়ে গেছেন। হুম ফলত অভিনয়, ওই আমি বলতে চাইছি দুরকম হতে পারে। একজন হচ্ছে কেউ মন প্রস্তুত করে আসছেন, আরেকজন কেউ একটা অপ্রস্তুত মন নিয়েই আসছেন, খারাপ অভিনয় করছেন, কিন্তু থেকে থেকে করে করে করতে করতে তার মনটা প্রস্তুত হয়ে যাচ্ছে। সে ওই ট্রুথটা যে খুঁজতে হবে সেদিকে ওটা বুঝতে করে করে পারছে। তাতে যেটা অসুবিধে হচ্ছে, হয়তো দেখা যাবে তার পুরো মানে তার পুরো প্রোফাইল ঘাঁটলে দেখা যাবে যে তার গোড়ার দিকে খুব অনেক খারাপ কাজ আছে, বাজে অভিনয় আছে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তিনি একজন অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী অভিনেতা বা অভিনেত্রী হিসেবে উঠে আসছেন। ফলত মানে শেখাটা না নানান রকম করে হতে পারে, কিন্তু একটা কিছু শেখা সেখানে থাকতেই হবে। হুম প্রতিভা বলে আমি আমি কোনো কিছুতে খুব একটা আমি মানে বিশ্বাস করার মতো কোনো কিছু দেখিনি। আচ্ছা এটা খুব বিখ্যাত একটা ছবি আছে, আপনারা সকলেই দেখেছেন, অ্যামেডিউস বলে। হ্যাঁ, সেখানেও এরকম একটা আছে যে মানে যখন এই স্যালিয়ারির কাছে এসে প্রথম মোৎসার্ট যখন বাজান ওইটা, হ্যাঁ, মানে মনে হয় যে প্রতিভাধর, হ্যাঁ, কিন্তু মানে সামাও মানে স্যালিয়ারির মনে হয় যে তখন ওই জিসাসের কাছে গিয়ে বলে যে আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে দিয়েছো, তুমি আমাকে দাওনি, ওকে দিয়েছো। হ্যাঁ, কিন্তু কোথাও একটা ঈশ্বরের সাথে কানেক্ট করা হয়। কিন্তু আমার মনে হয় যে মোৎসার্ট হয়তো সেভাবেই শিখেছিলেন। মোৎসার্ট কীগুলো হয়তো মোৎসার্ট বা রোমান পোলানস্কির পিয়ানিস্ট যদি আপনি দেখেন, যে শেষে যখন ওই নাৎসি অফিসার এসে বলে যে আমাকে বাজিয়ে শোনাও সামথিং, তো ওর ওর শরীরে কিছু নেই, ওর আঙুলে কিছু নেই, তবু যখন ও পিয়ানোতে হাত দেয় তখন ওর মনে হলো যেন প্রায় প্রায় মাকে স্পর্শ করেছে বা সন্তানকে স্পর্শ করেছে। তো এক একজনের না হয়ে যায়। আমি ওটা দেখতে খুব ভালোবাসি যে ধরুন অনুষ্কা শঙ্কর যখন সেতার বাজাচ্ছেন, বা রবিশঙ্কর যখন বাজাচ্ছেন, বা আমজাদ আলী যখন সরোদ বাজাচ্ছেন, বা খুব বড় তবলচি যখন তবলা বাজাচ্ছেন, দেখবেন দেখবেন ওরা ইনস্ট্রুমেন্টের দিকে তাকান না, মানে মানে ওরা মূলত যার সঙ্গে সঙ্গত করছেন তার দিকে তাকান। দেখুন এটা হচ্ছে অনেক, আমি ওইটাও দেখতে চাইছি না যে রেওয়াজ করে করে এখন তো আর জায়গা দেখতে হয় না, বা যে গিটার মানে এত বছর ধরে বাজাচ্ছে তাকে আর নোট এর কিছু ফ্রেট কিছু দেখতে হয় না। কিন্তু আমি দেখার চেষ্টা করি অভিনেতা হিসেবে যে ওই যে একটা ইনস্ট্রুমেন্ট উনি নিজের শরীরের সঙ্গে লাগিয়ে বসেছেন, ওর শরীরের অংশ হয়ে গেছে সেটা। হ্যাঁ, আমাদেরকে যেটা চরিত্রকে নিয়ে করতে হয়, আমাদের হয়তো একটা সেতার নেই বা একটা তবলা নেই বা একটা সিনথেসাইজার নেই বা একটা পিয়ানো নেই, কিন্তু আমাদের ওইটা হচ্ছে আমাদের মানে আমাদেরই হাত পা চোখ, আমাদের চরিত্রটা। ওইটা আমি যখনই কোনো ক্লাসিক্যাল মিউজিশিয়ানকে পারফর্ম করতে দেখি তখন আমার মনে হয় যে যে কীরকম যেন যেন একদম মিশে মানে মানে বিসমিল্লাহ সানাইটা যেন বিসমিল্লাহ শরীরেরই অংশ। মানে কে কাকে বাজাচ্ছে বোঝা যাচ্ছে না। ঠিক 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 কখনো সেতারটা দেখে মনে হয় সেতারটাই অনুষ্কাকে বাজাচ্ছে, বা অনুষ্কা সেতার, মানে ওই যে মিশ্রণটা ওটাই খুব। ফলত যাই হোক, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, শেখা বলে একটা জিনিস কিন্তু যায়। থিয়েটার থেকে যখন সিনেমায় শিফট করলে, আমি এটা অনেককে জিজ্ঞেস করছি, খরাজদার সঙ্গে কথা হচ্ছে এ নিয়ে, সুদীপ্তার সঙ্গে কথা হচ্ছে, সেদিন নীলের সঙ্গেও কথা হলো কিছুটা, মানে সুরেন মুখার্জি ওর সঙ্গেও থিয়েটার নিয়ে কিছুটা কথা হলো, রনিদাকেও জিজ্ঞেস করেছি। আমি আমার পার্সোনালি আমি যখন থিয়েটার করতাম, আমার মনে আছে আমি একটা শোতে, আমার মনে নেই আমি কি করেছি, আচ্ছা, এবং সেটা কেন মনে নেই আমি জানি না, কিন্তু আমার সেদিন সবাই খুব প্রশংসা করেছিল আমার। তার আগে কোনোদিন কেউ বলে ঠিক আছে ভালোই হচ্ছে, মনে নেই বলতে এক্স্যাক্টলি আমি এটা বলতে পারবো না যে আমি ঘুরে চলে গেছিলাম ইত্যাদি ইত্যাদি, বাট আমার মনে নেই এক্স্যাক্টলি আমি কি করে ওটা করেছিলাম। আচ্ছা, এটা হয়েছিল আমার সঙ্গে। এবার থিয়েটারের এরকম একটা দিন, এবং দেখেছিলাম সেদিন আমার প্রচণ্ড কান্না পাচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি বাদল সরকার 300 শতাব্দীতে আইনস্টাইন করেছিলাম, আচ্ছা, সেখানে যে মানে
লিও শিলার্টকে লেখা চিঠি নিয়ে যেখানে কথা হয়, এরকম একটা সিচুয়েশনে আমার একটা পরে রিভিজিট করতে গিয়ে একটা জিনিস মনে হয়েছিল যে আসলে তো তাহলে থিয়েটার হোক, সিনেমা হোক, যাত্রা হোক, স্ট্রিট প্লে হোক, সব কিছুর ট্রুথ তো একটাই। তাহলে এই থিয়েটার আর সিনেমার মধ্যে এই যে মাধ্যমের ডিফারেন্স, এই যে অভিনেতার আলাদা করে অভিনয় করার ডিফারেন্সটা কিভাবে অভিনেতা নিজের কাছে ওটা কিভাবে এক্সপ্লেন করে এই ডিফারেন্সটা? আচ্ছা, আমার মনে হয় যে আমার খুব সিম্পল একটা জিনিস মনে হয়েছে। আমার মনে হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য মেশিনস, দ্য ক্রাফট। সিনেমা এমনই একটা মাধ্যম যেটাতে মেশিন এবং যন্ত্রটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। মানে আমি যদি মূল যন্ত্রটাকেই বলি, যে ক্যামেরা তো একটা যন্ত্র, একদম। সেইটা একটা যাত্রার অভিনয় বা থিয়েটারের অভিনয়ের সঙ্গে এটা 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 খুব বড় একটা ডিফারেন্স। মানে সেইটার কিছু শর্ত আছে যেটা মানতেই হবে। এখানে দু ধরনের মানা হতে পারে। একটা হচ্ছে যে অভিনেতাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, এটা পরিচালক চিন্তা করবেন। যে অভিনেতাকে গিয়ে তিনি বলবেন যে তুমি যা করো সেটাই করো, আমি দেখে নিচ্ছি এই যন্ত্রটাকে নিয়ে কিভাবে তোমার অভিনয়টাকে আমি ক্যাপচার কীরকমভাবে ক্যাপচার করব। এটা একটা হয়। আরেকটা হয় যে অভিনেতাকে নিজেকেও এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হয়, যে করে 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 ক্লোজ শটের ক্ষেত্রে, পরিমিতি বোধের ক্ষেত্রে, থ্রোয়ের ক্ষেত্রে একটা জিনিস বুঝে নিতে হয়। এইটাকেই আমি মনে করি যে একটা জিনিস, মানে এছাড়া আমি দের ইজ নো, দেখুন আমি ভুল হতে পারি, আমার বয়সও সেরকম বেশি নয়, আমি পৃথিবীতে ন্যাচারাল অ্যাক্টিং বলে কিছু আছে বলে আমি এখন অবধি বুঝতে উঠতে পারিনি। আমি যা যা দেখেছি, আমি নিজে যেটা করেছি সেটার কথা না বলাই ভালো, কারণ সেটা মোটেই সেরকম কোনো পার বিষয় নয়, বা এখনও সেটা নিয়ে কথা হওয়ার মতো জায়গায় আমার কাজ পৌঁছয়নি। কিন্তু আমি যা যা অভিনয় দেখেছি এবং চোখের সামনে ঘটতে দেখেছি, তাতে আমি কখনো বুঝতে পারিনি যে হোয়াট ইজ ন্যাচারাল অ্যাক্টিং। কারণ অ্যাক্টিং ইজ নট ন্যাচারাল। কারণ এই যে সিচুয়েশনটা তৈরি করা হচ্ছে সেটাই ইজ নট ন্যাচারাল। সেটা একটা জিনিসকে ওই বলা হয় যে জীবনের কাছাকাছি, কিন্তু জীবন নয়। সেটা ন্যাচারাল হতে পারে না কোনোভাবেই। ন্যাচারাল একমাত্র জীবন। একদম। আমি যখনই জীবনকে রিক্রিয়েট করছি তখনই আর সেটা ন্যাচারাল থাকছে না। ঠিক। সো আমার মনে হয় যে এই স্বাভাবিকতা, অস্বাভাবিকতা, দূরত্ব, ঘনত্ব, এই সবটাই ক্যামেরা জিনিসটা সিনেমাতে এসে অভিনয়কে অনেকটা কি বলবো ওভার পাওয়ার করে, ম্যানিপুলেট করে, এবং একটা কি বলবো একটা প্যারামিটার হয়ে যায় ক্যামেরাটা, বিশাল। মানে সেটা কিন্তু বেশ বড় প্যারামিটার, বড় প্যারামিটার সেটা, যেটা থিয়েটারের যাত্রার থেকে অনেকাংশে আলাদা। এটা হচ্ছে একটা মানে যন্ত্রের পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি। এবার যদি আমি অভিনয়ের পার্সপেক্টিভ থেকে দেখি, যে এই যে ট্রুথ যেটা আপনি বললেন, সেই ট্রুথ কানেক্ট করার ব্যাপারটা কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে মোরাললেস সেম, কিন্তু দুটোর কি জানেন তো, মানে দুটো ট্রুথটাকে ধারণ করার এক ধরনের একটা বিভাজন আছে। থিয়েটারে কী হয়, থার্ড বেল পড়লো, আপনি শুরু করলেন, টানা হয়ে শেষ হলো, বড় জোর একটা 10 মিনিটের ইন্টারভেল হলো। সিনেমা আপনি করছেন 22-25 দিন ধরে, একই চরিত্র। হ্যাঁ, শেষের দৃশ্য দিয়ে শুটিং শুরু, মধ্যিখানের দৃশ্য দিয়ে শুটিং শেষ। বলতে এই যে ফ্র্যাগমেন্টেড একটা মানে পজিশনিং, রিপজিশনিং, আমার ধারণা এটা করেই হয়। কিন্তু অভিনেতা তার কোন অর্গান, কোন চিন্তা, কোন ইমোশনাল মেমোরি দিয়ে কোন সিনের জন্য ইমোট করবেন, সেটা খুব যে থিয়েটার যাত্রা বা সিনেমার মধ্যে খুব আলাদা বলে আমার মনে হয় না। সেটা আমার মনে হয় না। এবার এক একজন এক এক রকমভাবে ডিভাইস করেন রাইট সিনেমার অভিনয়কে। হ্যাঁ, এক একজনের এক এক রকম ক্রাফট। এক একজন তার জন্য অনেকগুলো কথা আছে, মেথড অ্যাক্টিং আছে, এই আছে সেই আছে। এক একজন এক এক রকমের একটা প্রসেসের মধ্যে দিয়ে যান।
এক একটা যাপনের মধ্যে দিয়ে যান, যে এই ছবিটা করার সময় আমি না এইভাবে থাকবো, হ্যাঁ, এরকমভাবে যান। তো কিন্তু উদ্দেশ্যটা সকলেরই এক থাকে, যে সত্য হয়ে ওঠা, বিশ্বাসযোগ্য হয়ে ওঠা। কিন্তু ওই ওই যন্ত্রটা অনেকটা আলাদা করে দেয়। ক্যামেরা নামক যন্ত্রটা থিয়েটার যাত্রার থেকে ফান্ডামেন্টালি অভিনয়কে বদলে দেয়। যত অভিনেতা অতটা বদলায় না, ক্যামেরাটা বদলে দেয়। মানে তুমি বলছো ইন্টারনাল সেলফটা যেটা অ্যাক্টরের মোরাললেস মোরাললেস এক থাকে, হ্যাঁ। একই থাকে। শুধু তুমি যেটা বলছো যে প্রসেসটার জন্য ডিভাইস করতে হয় ওই, এবার সেটা যে কে কিভাবে করেন, না এটা মানে সম্পূর্ণ এটা তাদের সত্যিই আমি প্রসেস। মানে আমি সুদীপটাকে যেমন জিজ্ঞেস করেছিলাম যে তোমার প্রসেস কি, তা সুদীপটা আমাকে খুব পরিষ্কার বলেছিল আমি জানি না। এবং আমি বেশিরভাগ লোককেই যাদের সঙ্গে আরও বেশি কথা হচ্ছে, আমি একটা জিনিস রিয়েলাইজ করতে করতে যাচ্ছি, সেটা হলো যত দিন যাচ্ছে তত আমার মনে হচ্ছে প্রসেসটা না জানাটা ইজ দ্য বেস্ট থিং। যত তুমি প্রসেসটা কম জানবে তত ওটা তোমার ইনস্টিংটিভ হয়ে যাবে আর কি। মানে স্যানফোর্ড মাইজনারের কথা মনে হয় তখন তোমার টপ অফ দ্য মাইন্ড থেকে যেটা বেরোচ্ছে দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা আসলে প্রত্যেকটা মানুষ অনুযায়ী মানে আর্টিস্ট অনুযায়ী এটা ভ্যারি করতে থাকে অ্যাকচুয়ালি। আর প্রত্যেকের জার্নিটাও তো আলাদা। তাকে মানে একজন যে কোনো আর্টিস্ট তো তার নিজেকে খুঁজে পাওয়ার একটা চেষ্টা করতে থাকে যে আমি আসলে কিভাবে ভাবছি, আমার ভাবনাগুলো ঠিক আমি বুঝতে পারছি তো। এটা আমার মনে হয় সব আর্টিস্টদেরই হয়। কোথাও একটা গিয়ে আমার মনে হয় একজন আর্টিস্ট এটাও বুঝতে পারে যে আচ্ছা আমার মধ্যে না একটা আর্টিস্ট সেলফ আছে, সেটাকে একটু নার্চার করা উচিত, সেটাকে একটু অনেক কেয়ার করা উচিত, সেটাকে একটু অনেক যত্ন করা উচিত। এটাও হয় অনেকের ক্ষেত্রেই। তোমার এই এই আর্টিস্টিক জার্নিটা বা শিল্পের জার্নিটা কি আলাদা করে কোনোভাবে নিজের ভেতরে হয়েছে যে আমি একজন মানে আমার মধ্যে একটা শিল্পী আছে যাকে আমার একটু নার্চার করতে হবে? আমি আমি সারাদিন ধরে যা করি হুম তার মধ্যে অনেক কিছু করি যেগুলোতে সময় নষ্টই বলা যেতে পারে। কিন্তু সময় নষ্ট ছাড়া আমি সারাদিন ধরে যা করি, সেটা আমি যে কাজটা করি সেটা নিয়েই করি, এবং সেটাকেই মনে করি যে আমি আমার আর্ট, মানে আমার মানে একটু কুণ্ঠাই হবে আমার বলতে, যথেষ্টই কুণ্ঠা হবে নিজেকে আর্টিস্ট বলতে। আমি বড় জোর আর্ট প্র্যাকটিশনার বলতে পারি নিজেকে, যে আমি যে মিডিয়ামের সাথে যুক্ত, যে যে দুটো মিডিয়ামের সঙ্গে আমি যুক্ত, আমি সেই দুটো আর্টের প্র্যাকটিশনার আর কি। আমি সেই আর্টটা প্র্যাকটিস করছি। খুব চট করে আর্টিস্ট হয়ে ওঠা যায় না। হুম তো খুব সহজও নয় আর্টিস্ট হয়ে ওঠা। আর আর প্যারামিটারও খুব গুলিয়ে গেছে, যে কারণে আমি বলছি যে আর্ট এবং আর্টিস্টের প্যারামিটার 2023-24 সালে বসে খুব মুশকিল, মানে এটাকে কীভাবে আমার কি মনে হয় বলতো, আমার মনে হয় যে ধরো একজন একটা পয়েন্টে এসে তুমি যে আর্ট প্র্যাকটিশনার বললে, এইটা বোঝার পর সে বোঝে যে আর্টিস্ট হওয়ার জার্নিটা অনেক দূরের, আমাকে এই জার্নিটা কন্টিনিউ করতে হবে এবং বোধহয় কোনো দিন হয়তো আর্টিস্ট হয়ে উঠতেও পারি, নাও পারি। মানে ওই যে আমি বললাম যে আমার কোনো সামিট নেই আর্টিস্ট হওয়ার, মানে আমি শুধু দিনের শেষে বিচার করে দেখতে পারি যে আমি যে কাজটা করি, এখানে একটা আরেকটা বড় কথা আসে, সেটা হচ্ছে যে পেশাদারিত্ব। মানে যে কাজটা করে আমার দিন গুজরান হয়, যে কাজটা করে আমি, যে কাজটা দেখার জন্যে মানুষ আমার পেছনে অর্থলগ্নি করে, মানে তার পরিশ্রম, তার রোজগার, তার সংসার চালিয়ে সব কিছু করেও সে আমাকে দেখার জন্য একটা অর্থলগ্নি করছে, এটার প্রতি একটা দায়বদ্ধতা থেকে আমি মোটামুটিভাবে আমার ক্রাফট, আমার কাজের জন্য সারাদিন যা করি, সেইটাকেই আমি নার্চার করা বলে মনে করি। এখন আমি আমার মতো করে বুঝতে পারি যে কোন জিনিসটা আমাকে এখন করতে হবে। এবার সর্বক্ষণই যেটার পেছনে মূলত পড়ে থাকতে হয়, সেটা হচ্ছে যে কি হচ্ছে না, কোনটা আমি এখনো পারছি না, কোনটা আমি করে উঠতে পারছি না। যেমন খুব সম্প্রতি একটা যেটা হয়েছে, আমি জানি না এটা, এগুলো অ্যাকচুয়ালি খুব অ্যাক্টার্স সিক্রেট, এগুলো বলেই ফেলি। সাম্প্রতিক সময় আমার মনে হচ্ছিল, বিশেষ করে থিয়েটারে মনে হচ্ছিল, থিয়েটারের স্টেজে, যে আমার হাতের ব্যবহারটা একটু স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, বা মানে একটু এক রকমের হয়ে যাচ্ছে, বা হাতের ব্যবহারটা নিয়ে আমি খুশি নই। এখন কথা হচ্ছে যে এগুলো দুটো জিনিস হয়।
একটা হচ্ছে যে হাত ন্যাচারালি যেরকমভাবে আসছে সেরকমভাবে আসাটা, মানে বডি ইনস্টিংক্টে যেভাবে হাত আসছে আসুক, কিন্তু আমার মনে হচ্ছে যে মানে সেটা একটু বদলানো দরকার। আচ্ছা। মানে মানে আমি নিজের হাত ব্যবহার করে অভিনয়ের সময় আমার মনে হচ্ছে যে হাতের ব্যবহারটার, মানে আমি পা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছি আমার স্টেজের অভিনয় জীবনে, বডি লাইন নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছি, ঘাড় নিয়ে, মাথা নিয়ে, মানে মূলত বডি অ্যালাইনমেন্ট নিয়ে। তো আমার হাতটা নিয়ে আমার বহুদিন, অনেকদিন আমি ভাবিনি। হ্যাঁ, সো তাহলে আমাকে এবার ভাবতে হবে যে আমি হাতটা নিয়ে কী করতে পারি। আমি সারাদিন যখন অভিনয় করছি না, প্র্যাকটিস করছি না, রিহার্সাল করছি না, তখন আমার হাত কী করছে, বা তখন অভিনয় দেখা, অন্যদের অভিনয় দেখা, যে হাত হাত মানে তখন আমি হাতের পেছনে পড়ে আছি, যা দেখছি সেখানে হাত দেখছি, এই সমস্ততে। তো আমি বলছি এটা একটা জোন, এটা একটা নিজের ইন্টারনাল জার্নি। অ্যাকচুয়ালি দেখো, এই সব জার্নি তুমি যেগুলো বলছো এগুলো খুবই ইন্টারনাল, একটা নিজের মতো করে প্রতিদিনই এক্সপ্লোর করার মতো একটা ব্যাপার। ওই যে যেটা বললাম সেটা হচ্ছে যে এই যেমন আমার হাত নিয়ে একটা চলেছে, সেরকম একটা সময় আমি পড়লাম চোখ নিয়ে, যে চোখের ব্যবহার। এখন মন ছাড়া, মানে অন্তরকে প্রস্তুত করা ছাড়া, অন্তর প্রস্তুত হলো, কিন্তু আমাদের এক্সটার্নাল ডিভাইসগুলো কি? এগুলোই তো মানে চোখ, হাত, পা, মূলত তো এটাই। মানে আমি বলছি যে চুল নিয়ে আমি চিন্তা করে কিছু করতে পারবো না, কারণ অভিনয় চুল নাড়িয়ে তো আমি কিছু এক্সপ্রেস করতে পারি না। ঠোঁট তুমি নাড়াতে পারো, আমার বাচিক, আমার কথা, আমার স্বর, আমার সুর, আমার চোখ, হাত, পা, এই তো আমার ডিভাইস, এই তো আমার যন্ত্র। একদম। তো আমার মন যাই বলছে, আমার মন এই মানুষটাকে যেভাবেই দেখাতে চাইছে বা পরিচালক দেখতে চাইছেন, এই ডিভাইসগুলো নিয়েই আমাকে একটা ক্রমাগত ভাবনা চিন্তা করে যেতে হয়। তো তখন গিয়ে বুঝতে হয়, নিজের কাজ দেখে বুঝতে হয়, অন্যের কাজ দেখে বুঝতে হয় যে কোনটা বেরোচ্ছে না। যেটা বেরোচ্ছে সেটা তো বেরোচ্ছে, দ্যাট ইজ ফাইন। আলটিমেটলি নার্চার যেটা আপনি বলছেন সেটা হচ্ছে বেশিটাই করতে হয় যে কোনটা হচ্ছে না এখন, কোনটা হওয়া উচিত অথচ হচ্ছে না। সেইটাই আমার ধারণা একজন আর্ট প্র্যাকটিশনারের জার্নি হওয়া উচিত, ইনস্টেড অফ যে যেটা হচ্ছে সেটা তো ভালোই হচ্ছে, হ্যাঁ লোকের তো ভালোই লাগছে, তাহলে ওই যে ওই বেসিক দায়বদ্ধতাটা যে আরো বেটার হতে পারে, মানে কুড বি বেটার, আরো বেটার হতে পারে, এটাই আর কি। বেশ, এবার তোমার স্টোরি টেলার সত্তাটার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। সেটা হলো, তুমি অভিনেতা হিসেবে অ্যাকসেপ্টেড হলে এবং প্রচুর মানুষ তোমাকে ভালোবাসা শুরু করলো। তুমি যে রেকগনিশনের কথা বললে তার বাইরেও বেশ কিছু মানুষ তোমার, মানে তুমি একটা পয়েন্টে বুঝতে পারলে না অনেক মানুষের আমার কাজটা ভালো লাগছে, এবং তুমি যে দায়িত্বের কথা বলছিলে, যে দায়টার কথা বলছিলে, যে অনেক মানুষের ভালো লাগছে, মানে আমার উপর একটা আর্টিস্ট হিসেবে বা শিল্পী হিসেবে বা অভিনেতা হিসেবে একটা দায় বর্তায়। সেখান থেকে ডিরেকশন করা বা গল্প বলাটা, এইটা কোথায় কখন ফিল করলে, বা এটা কি আগে থেকেই ছিল? মানে হাউ ডিড দিস হ্যাপেন? আমি একদম অ্যাক্সিডেন্টাল ডিরেক্টর। আচ্ছা। আমি পরিচালনায় এসেছি তার জন্য মূলত যে ভদ্রলোক দায়ী তার নাম হচ্ছে মহেন্দ্র সোনি, মনিরা, SBF এর একজন অন্যতম কর্ণধার। আমার প্যান্ডেমিকে বসে আছি বাড়িতে সকলে, তখন SBF এর প্রযোজক টিম থেকে আমাকে বলা হয় যে ন্যাচারালি তখন সবাই ভাবছে যে এরপরে যখন আমরা শুরু করব তখন কিভাবে শুরু করব। তখন সবাই কিছু একটা, মানে হয় না, মানে যখন প্রাথমিক ভয়টা কেটে যাচ্ছে বা একটু মেলো ডাউন করেছে, মানে লট অফ ট্র্যাজেডিজ হ্যাপেন্ড অ্যারাউন্ড, কিন্তু তার মধ্যেও লোকে তো, মানে মানুষ তো সবসময় তার কাজ নিয়ে ভেবে চলে যে এরপর কি। তখন তারা আমায় অ্যাপ্রোচ করেন এবং আমি বলি যে, এবং আমাদের বহুদিন আগে অ্যাকচুয়ালি ম্যাকবেথ নিয়ে আমাদের একটা থিয়েটার করার ইচ্ছে ছিল, মগজে ম্যাকবেথ বলে, একেবারেই অন্য একটা অ্যাডাপ্টেশন। মানে ম্যাকবেথ নিয়ে আমি একটা স্টেজেই কিছু করব, এটা আমার বহুদিনের একটা ভাবনা ছিল। তো ওরা আমাকে জিজ্ঞেস করেন যে, তখন আমি বুঝতে পারি যে ওকে, দিস ইজ আ মানে নিড অফ টাইম, যে আমাকে কোথাও এটা বলা হচ্ছে, মানে আমার কাছে এক্সপেক্ট করা হচ্ছে বা কোথাও বলা হচ্ছে যে তুমি এটা করো, কারণ এখন তো শুটিংও নেই, অভিনয়ও নেই। প্রাইমারিলি আমাদের লেখার কথা হয়েছিল, আমি এবং প্রতীক, এবং প্রাথমিকভাবে রুদ্র বলে একটি ছেলে ইনভলভ ছিল, রুদ্ররূপ। তারপরে আমি আর প্রতীকই জিনিসটা কন্টিনিউ করি। প্রাথমিকভাবে কথা হয়েছিল যে আমরা একটা ম্যাকবেথের অ্যাডাপ্টেশন একটা সিরিজ আকারে ফর হইচই লিখব। আচ্ছা। তো আমরা
লিখে তখন তো লিটারালি কোনো কাজ নেই, তখন দিনরাত লিখছি। হ্যাঁ, সকালবেলাটা হয়তো অন্যান্য কাজ করছি, সন্ধ্যাবেলা থেকে বসে পড়লাম লিখতে। দুজনে মিলে লিখে টিকে একটা জিনিস দাঁড়ালো, তারপরে আমরা গিয়ে শোনালাম SVF-এ মনিদাকে, অভিষেককে, সকলকে শোনালাম। এইবারে আস্তে আস্তে প্যান্ডেমিকটা কেটে যাচ্ছে, টুকটাক করে শুটিং শুরু হয়েছে। এবার কথা হলো যে তাহলে তো স্ক্রিপ্ট তো ভালোই হয়েছে, এবার তাহলে শুরু হোক শুটিং। তখন আমার প্রথম থেকেই বক্তব্য ছিল যে আমি এটা কিন্তু মানে আমি এটা লিখবো, আমি আর প্রতীক এটা লিখবো, আমি কিন্তু পরিচালনা করব না। আচ্ছা, এটা প্রথম থেকে বলা ছিল? হ্যাঁ, আমার বলা ছিল যে আমি কিন্তু জানি না হাউ টু ডিরেক্ট। আচ্ছা, আমি আমার নিজের মনে হয় যে পরিচালনা করতে গেলে এক ধরনের একটা আমি বলছি যে ইনস্টিটিউশনাল নয়, একটা টেকনিক্যাল নলেজ থাকা খুব ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ দ্য ক্যামেরা, হাউ ইট ওয়ার্কস, একটা ক্যামেরা কিভাবে। প্রথম তো হ্যাঁ, না ঠিক আছে, তোমায় করতে হবে না, কোনো চিন্তা নেই। এবার যত শুটিং এগিয়ে আসছে তত আমি দেখছি যে ডিরেক্টর ঠিক হচ্ছে না। তারপরে একদিন মনিদা আমাকে এসে বললো, শোনো, একটা বিরাট এস্থেটিক্যাল ক্ল্যাশ হয়ে যাবে, কারণ তোমরা খুবই ডিটেলে লিখেছো, এখানে যদি অন্য একজন পরিচালক আসেন তার সাথে একটা বেসিক কন্টেন্ট এবং এস্থেটিক্যাল একটা ক্ল্যাশ লাগবে, যেটা কিন্তু একটা ম্যাসাকার হয়ে যাবে। তোমার তখন পছন্দ হবে না, ডিরেক্টরের তখন মনে হবে যে তাহলে আমি ডিরেক্টর কেন, তুমি এটা ডিরেক্ট করো। না মনিদা, এটা কিন্তু একদম একদম মানে ম্যাসাকার হয়ে যেতে পারে। বলছে না হবে না, ফলো দ্য স্ক্রিপ্ট না তোমরা। আমি তখন বললাম যে আমি এটা কী করে করবো, মানে আমি এটা মানে হয় না, এটা শ্যুটিং আমি করেছি, আমি দেখেছি কীভাবে শ্যুটিং হয়, আমি অভিনেতা হিসেবে দেখেছি, কিন্তু আমি একটা নিজে একটা শ্যুটিং ইনিশিয়েট করবো সেটা। বলছি যে ডোন্ট ওয়ারি ফর দ্যাট, আমি তোমাকে একদম একটা সিনিয়র ক্রিউ প্রোভাইড করছি। তখন সৌমিক হালদার কেম অন বোর্ড, সুব্রত বারিক কেম অন বোর্ড, দে আর অল সিনিয়র এক্সপার্টিজ, মানে যারা থাকলে মানে সদর্থেই টেকনিক্যাল ডিপার্টমেন্টের জায়গা থেকে কোনো সত্যিই কোনো চিন্তা করতে হবে না। তখন আমি এইটা গিলে নিলাম যে আচ্ছা ঠিক আছে, করলাম, করতে যা শেখা। তারপরে জিনিসটা বেরোলো, বেরিয়ে তো ভালোই মানে লোকজন দেখলেন, আলোচনা সমালোচনা, ক্রিটিক্যাল অ্যাক্লেম, নানা জায়গায় মানুষ পৌঁছলো কন্টেন্টটা। তো সব কিছু করে মোটামুটি মডারেটলি ইট ওয়াজ এ সাকসেসফুল প্রোডাকশন। আমরা যাক ঠিক আছে, হয়ে গেল। এবারে তা ঠিক আছে, আবার পরে কিছু করবো। আর এটা অস্বীকার করে কোনো লাভ নেই যে এই পুরো জিনিসটা আমার বেশ ভালো লেগেছিল, এই পুরো প্রসেসটা খুব ভালো লেগেছিল, এনজয় করেছিলাম, খুব এনজয় করে। আবার এগেইন দ্য প্রসেস অফ মেকিং, যে একটা জিনিস হচ্ছে, তার এডিট হচ্ছে, আমি দেখছি, তুমি সেটাকে স্ক্রিনে দেখছো, এক্স্যাক্টলি, তারপরে সেটার মিউজিক হচ্ছে, সেটার ডাবিং হচ্ছে, মানে একদম স্টেপ বাই স্টেপ একটা কন্টেন্ট, মানে হয় না একটা সুতো জুড়ে 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 যেভাবে একটা 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 পুরো মানে ওই উল কাঁটা বুনে 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 একটা গোটা সোয়েটার তৈরি হয়, সেই প্রসেসটা আমি খুব এনজয় করলাম, বেশ খুব ভালো লাগলো আমার। হ্যাঁ, যে ফাইনালি একটা গল্প বলতে আমি সফল হলাম, যে একটা গল্প বোঝা যাচ্ছে, যে চারটিখানি কথা তো নয়, এটা সকলের সাহায্যেই হলো, আমি একা সেটা বলিনি, কিন্তু এই যে ফাইনালি একটা গল্প বলা গেল, সেটাতে খুব আনন্দ পেলাম। এবং ডেফিনেটলি একটা সাকসেস একটা ভেতরের আনন্দ তো দেয়, একটা সেটার উপভোগ করার একটা আনন্দ তো আছে, ঠিক আছে। তারপর সব ওয়েট হয়ে গেল। তারপরে এর অনেক দিন পরে আমাকে ফোন করলো আমার বন্ধু এবং SVF-এর প্রোডাকশনের একজন অন্যতম লোক, অভিষেক দাদা। অভিষেক আমাকে ফোন করে বললো, শোনো, একটা ছবি করতে হবে। আমি কী বলছো? আর কারণ আমি সবসময় জানতাম যে বিগ স্ক্রিন ইজ আ মানে রেসলিং গ্রাউন্ড, মানে ইয়ার্কির জায়গা নয়, মানে ওটিটিও ইয়ার্কির জায়গা নয়, কিন্তু ওটিটির কী হয়, ওটিটির না এক ধরনের একটা মানে প্ল্যাটফর্মটার একটা কী ভাষায় বলবো, যে প্ল্যাটফর্মটার একটা একটা সাস্টেনেবিলিটি আছে, মানে প্ল্যাটফর্মটা না এক ধরনের একটা জায়গা দেবে আপনাকে, যে বাবা এসো, বসো, জিরো, 2 গ্লাস জল খাও, একটু সন্দেশ দেবো, মিষ্টি দেবো। ওটিটির এটা আছে, কারণ নগদ বিদায়ের তাড়াটা নেই। আর আমাকে যখন বলা হলো যে একটা ছবি করতে হবে, ততদিনে পোস্ট প্যান্ডেমিক, আগে থেকেও হয়তো ছিল, যে
থিয়েট্রিক্যাল রিলিজের খেলাটা যেখানে চলে গেছে, হ্যাঁ কী আছে ছবি, কী আছে দেখি দেখি, ভালো ছবিটা ভালো হয়নি, বল লাগছে, হ্যাঁ চলো চলো পরের ছবি কী আছে, চলো মঙ্গলবার তুলে দাও, হ্যাঁ এইটাতে আমার মানে মানে মনে হলো যে এইটা মানে এটাতে মানে আমি বলছি ফেলিয়ারের ভয় নয়, কিন্তু সবসময় আমার মনে হয়েছে একটা ছবি বানাতে একটা টাকারে বাবা, হ্যাঁ একটা প্রযোজক একটা টাকা ইনভেস্ট করবেন, সেইটা যদি এরকমভাবে একটা 3 দিনে 4 দিনে একটা হয়, তাহলে এটা সেটা কেমন লাগবে না? এবং আরেকটা বিষয় হলো যে তোমার মানে এই যে এই পুরো বিষয়টার মধ্যে ঢোকা, এটা তো তুমি বাইরে আছো এখন অবধি, মানে ফিল্ম আমি যে সেটা খুব ভেবেছি তা নয়, যে আমি বলছি পুরো বিষয়টার মধ্যে ঢোকা, আপনি যেটা বলছেন যে এই যে বক্স অফিস এবং থিয়েট্রিক্যাল রিলিজের যে কারেক্ট, structure, আমি সেটাই বলছি, ওই জিনিসটার মধ্যে যে মানে তুমিও একজন খুবই অথরিটি হিসেবে ঢুকবে, সেইটা বোধহয় কোথাও একটা এটা মাথায় হচ্ছে চলছে। 1 নম্বর। সেকেন্ড হচ্ছে আপনি যে শব্দটা দিয়ে প্রশ্নটা শুরু করলেন, যে আই এম নট এ স্টোরি টেলার, আই হ্যাভ নো স্টোরি টু টেল। আমার কোনো গল্প বলার কোনো মোটিভ নেই, আচ্ছা, মানে হ্যাঁ মানে আমার কোনো গল্পই নেই যেটা আমি বলতে চাই। 1 মিনিট অনির্বাণ, আমি একবার থামাচ্ছি তোমাকে। সেটা হলো যে যেভাবে আড্ডাটা চলছে, আমার ধারণা এই আড্ডাটা একটা লম্বা আড্ডা হতে চলেছে এবং সেটা একটা এপিসোডে আটবে না। সুতরাং আমরা এখানে এই এপিসোডটা কাটছি। আমরা ঠিক নেক্সট বৃহস্পতিবার, নেক্সট থার্সডে এটার সেকেন্ড পার্ট নিয়ে আসবো। সুতরাং ততক্ষণ অবধি সোল কানেকশনকে যেরকম ভালোবাসা দিচ্ছেন দিতে থাকুন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না। টিল দেন, নেক্সট এপিসোড আসার আগে অবধি, এই জানি এই পয়েন্টে কাটতে একটু অসুবিধা হলো, কিন্তু স্টিল এই অসুবিধাটা নিয়ে একটা সপ্তাহ ওয়েট করুন, আমরা আসছি নেক্সট এপিসোড নিয়ে। ততক্ষণ স্প্রেড পজিটিভিটি, স্প্রেড নলেজ অ্যান্ড বি ওয়েল।